আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি বায়োলজির চ্যাপ্টার 5 যেটা খাদ্য পুষ্টি পরিপাক এটার লাস্ট হাফ যেটা সেকেন্ড হাফ সেই সেকেন্ড হাফটা শেষ করব পরিপাক থেকে নিয়ে শেষ পর্যন্ত। তো পরিপাক এই টপিকটা একটু জটিল, ঠিক আছে? তো এই টপিকটা তোমরা যদি এখন আমার সাথে সাথে বোঝার চেষ্টা না করো তাহলে পরে বুঝতে একটু একটু সমস্যা হবে। কারণ এই টপিকটা একটু জটিল, কিন্তু যদি গুছায় পড়া যায় তাহলে এই টপিকটা তুমি ইজিলি বুঝতে পারবে। তো আমি আজকে চেষ্টা করবো যে একদম গুছিয়ে এই পড়াটা বুঝিয়ে দেওয়ার জন্য। তো আমরা লাস্ট ক্লাসে যে জিনিসটা পড়ছিলাম সেটা হচ্ছে এই চ্যাপ্টারের নাম আছে একটা, রাইট? এই চ্যাপ্টারের নাম হচ্ছে কি খাদ্য পুষ্টি ও পরিপাক, রাইট? খাদ্য পুষ্টি ও পরিপাক। তো তোমরা জানো যে খাদ্যের মধ্যে পুষ্টি আছে। তো খাদ্যের মধ্যে থেকে পুষ্টি বের করার যে প্রক্রিয়া সেটা হচ্ছে পরিপাক। এক কথা এটা আমরা শুনছিলাম। আজকে আমরা পরিপাক নিয়ে আলোচনা করব। পরিপাক বিষয়টা কি সেটা বোঝার আগে তোমাদের আগে বুঝতে হবে যে আমরা খাবার খাই, রাইট? তো আমরা যে খাদ্যটা খাই কোন দিক দিয়ে? মুখ দিয়ে খাবার খাই। মুখ দিয়ে খাওয়ার পর খাবারটা কই যায়? আমাদের পেটে যায়, রাইট? জাস্ট গ্রসলি আমাদের ওদের একটু বলার জন্য, বোঝানোর জন্য যে কি হচ্ছে আসলে। পেট থেকে তারপর শেষে বায়ু ছিদ্র দিয়ে এটা শরীর থেকে আমাদের দেহ থেকে বেরিয়ে যায়। তার মানে খাবার আমাদের মুখ দিয়ে ঢুকতেছে, এন্টার করতেছে এবং সবশেষ খাবার আবার বেরিয়ে যাচ্ছে। হুম, পায়খানার মাধ্যমে বেরিয়ে যাচ্ছে। এই দুইটার মাঝখানে কিছু ঘটনা ঘটে, ঠিক আছে? যে খাবার ঢুকলো, ঢোকার সাথে সাথে তো আর বেরিয়ে যাচ্ছে না। তো ঢুকে বের হয়ে যাওয়ার আগ পর্যন্ত কিছু ঘটনা আমাদের বডিতে ঘটে। এই ঘটনাগুলোর মধ্যে একটা ঘটনা হচ্ছে পরিপাক। এই ঘটনার মধ্যে একটা ঘটনা হচ্ছে পরিপাক। আরেকটা ঘটনা হচ্ছে শোষণ। হুম, আরেকটা ঘটনা হচ্ছে আত্তীকরণ। আত্তীকরণ। প্রথম যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে পরিপাক। এরপরে যেটা ঘটে এটা হচ্ছে শোষণ, এরপরে হচ্ছে আত্তীকরণ। তো পরিপাক বিষয়টা কি? পরিপাক হচ্ছে ধরো আমরা যে একটা খাবার খাই, রাইট? একটা পূর্ণ খাবার, একটা ব্রেড খাইলাম বা রুটি খাইলাম। তো এই যে একটা খাবার, এই খাবার অনেকগুলো ছোট ছোট অংশের সমন্বয়ে গঠিত, রাইট? তো আমরা প্রথমে খাবার যখন চাবাই, চাবানোর পর এই বড় একটা খাবারকে ছোট ছোট খাবারে, ছোট ছোট অংশে, ছোট ছোট কণায় পরিণত করি, রাইট? এটা হচ্ছে আমরা চাবানোর পর। এই যে ছোট ছোট অংশের ভিতরে আমাদের পুষ্টি উপাদানগুলো থাকে, এই ছোট ছোট অংশের ভিতরে পুষ্টি উপাদানগুলো থাকে। এই পুষ্টি উপাদানগুলো বের করাই হচ্ছে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। আমরা যখন চাবানোর পর সব সর্বোচ্চ চাবানোর পর যতটুকু ভাঙতে পারি এটা হচ্ছে সেই কণাগুলো, হ্যাঁ? এই কণাগুলোর ভিতরে এখন পুষ্টি উপাদান আছে, তো পুষ্টি উপাদান তো বের করতে হবে। আর এখান থেকে চর্বণ করে বা চিবিয়ে আমরা আর ভাঙতে পারবো না। যতটুকু ভাঙার কথা আমরা ভেঙে ফেলছি। এরপর ভিতরে যে পুষ্টি উপাদানগুলো আছে এগুলো বের হবে কিভাবে? হবে এইভাবে যে কিছু এনজাইম এবং কিছু হরমোন এর উপর কাজ করবে। তো এনজাইম গুলো প্রত্যেকটা কণার উপর কাজ করবে, করে এই কণাগুলোকে ভাঙতে, সাপোজ তোমাদের বোঝার জন্য বলতেছি, এটা এই কণাগুলোকে আমরা এনজাইমের মধ্যে ভিজায় রাখবো। তো ভিজায় রেখে এক সময় নরম হয়ে এর ভিতর থেকে পুষ্টি উপাদানগুলো বেরিয়ে যাবে। এটা বোঝার জন্য বললাম। এনজাইম এর উপর কাজ করবে। এনজাইম যদি এর উপর কাজ করে তখন ভিতর থেকে যে পুষ্টি উপাদানগুলো আছে এই হলুদ ডট ডট এগুলো বেরিয়ে যাবে, হ্যাঁ? এই যে এই হলুদ ডট ডট এই পুষ্টি উপাদানগুলো এবার বেরিয়ে গেল। এনজাইম কাজ করছে, এনজাইম এসব ভাঙছে, ভেঙে এসব পুষ্টি উপাদানকে বের করছে। তো এখন পুষ্টি উপাদানগুলো এখানে আছে। তো এই যে ভাঙা ভাঙির যত কাজ, এই যে একটা পুরা আস্ত যেটা, হুম, এই যে একটা টোটাল খাবার থেকে ভেঙে ভেঙে একদম ক্ষুদ্র কণা কণা যে পুষ্টি উপাদান বের করছে, এই যে টোটাল ভাঙা ভাঙির যে কাজ, এই এই কাজটাকে বলা হয় পরিপাক। এটা কোথায় হয়? মুখ থেকে হয়। মুখ থেকে এই কাজটা শুরু হয়, পেট পর্যন্ত এই কাজ চলতে থাকে, হ্যাঁ? মুখ থেকে পেটের বিভিন্ন অংশ আছে, তো বিভিন্ন অংশে এই কাজটা চলতে থাকে। অর্থাৎ এরকম একটা খাবারকে আমরা ভেঙে প্রথমে চর্বণ করে কিছু পরিমাণ ভাঙি, তারপর এনজাইম এর উপর কাজ করে আরো অনেক ভাঙি। তো এই যে যে ফ্লোটা এটা হচ্ছে পরিপাক। তো এখন তোমাদের বোঝার জন্য আরেকটু বলি, এই যে এখন যে এই পুষ্টি উপাদানটা বের হইলো, হ্যাঁ? এটা হচ্ছে পুষ্টি। এই পুষ্টিটা যে আমরা বের করলাম, তো এটা আছে কোথায়? পেটের মধ্যে। তো পেটের মধ্যে তো রাখা যাবে না, কারণ কি? এটা হচ্ছে আমাদের হিউম্যান বডি। জাস্ট চিন্তা করো, এটা হচ্ছে আমাদের একটা হিউম্যান বডি। তো এখন এই খাদ্যটা আছে কোথায়? পেটে। খাদ্য যে পুষ্টিটা আমরা বের করলাম এটা কোথায় আছে? পেটের মধ্যে আছে। কিন্তু এই পুষ্টিটা অ্যাকচুয়ালি কেন দরকার? আমাদের প্রত্যেকটা কোষের শক্তি উৎপন্ন করার জন্য, কাজ সম্পাদন করার জন্য পুষ্টি দরকার। তার মানে আমাদের বডির যত সেল আছে, হ্যাঁ, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যত কোষ আছে প্রত্যেকটা কোষে এই পুষ্টিটাকে পাঠাইতে হবে। এটা আছে এখন পেটে, তো পাঠাইতে হবে মাথা থেকে নিয়ে টোটাল পা পর্যন্ত যত সেল আছে সব জায়গায়।
তো সে পাঠাবে কিভাবে? আমাদের দেখতে হবে তাহলে টোটাল মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এমন কোন জিনিসটা আছে যেটা যায়, সেটা হচ্ছে রক্ত। রক্ত সংবহন তন্ত্র, রাইট? রক্ত সংবহন বা রক্ত পরিবহন। তো রক্ত টোটাল মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সব জায়গায় রক্ত প্রবাহিত হয়। তার মানে যদি আমি প্রত্যেকটা সেলে পুষ্টিকে পাঠাইতে চাই, তাহলে এই পুষ্টিটাকে আগে প্রথমে আমার রক্তে পাঠাইতে হবে। রক্তে যদি পাঠাইতে পারি, তখন রক্ত এটাকে টোটাল বডিতে, পুরা দেহে যেখানে দরকার সেখানে নিয়ে যাবে। এই যে পুষ্টিকে পেটের যে একটা নির্দিষ্ট অংশ থেকে রক্তে পাঠানো, এটাকে বলা হয় শোষণ। ঠিক আছে, এটা হচ্ছে শোষণ। তো এটা নিয়ে আমরা আলোচনা করব। শোষণের পর রক্ত যখন তার কাঙ্ক্ষিত গন্তব্য কোষের মধ্যে এটাকে পৌঁছায় দেয়, রক্তে আসে, রক্ত থেকে কোষে যখন পৌঁছায় দেয় এই পুষ্টিটা, সেই কোষের মধ্যে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে আত্তীকরণ। ঠিক আছে, এটা হচ্ছে আত্তীকরণ। এটা জাস্ট তোমাদেরকে একটু বলে রাখলাম। তোমরা এখন একটু তোমাদেরকে আমি দেখাবো, দেখানোর চেষ্টা করবো। ঠিক আছে, তো ধরো এটা হচ্ছে একটা মানুষ। এটা হচ্ছে একটা মানুষ। এটা হচ্ছে তার হাত। এটা হচ্ছে তার হাত, আঙ্গুল, হাত। এইটা হচ্ছে আরেকটা হাত। আরেকটা হাত। এটা হচ্ছে তার আঙ্গুল। তো আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি যে হাতটা, একটু চিন্তা করো যে হাত অনেকগুলো কোষের সমন্বয়ে গঠিত, রাইট? হাত অনেকগুলো কোষের সমন্বয়ে গঠিত। একটু ছোট করে আঁকাই দিলে একটু বুঝাইতে সুবিধা হবে। হাত অনেকগুলো কোষের সমন্বয়ে গঠিত। এই যে একটা কোষ, এই যে একটা কোষ, এই যে একটা কোষ, বোঝানোর জন্য বলতেছি। এই যে আরেকটা কোষ, আরেকটা কোষ, আরেকটা কোষ, আরেকটা কোষ, রাইট? হাত অনেকগুলো কোষের সমন্বয়ে গঠিত। এই হাতের মধ্যে এই দুই সারি কোষের মাঝখানে ধরো একটা রক্ত নালিকা আছে। ঠিক আছে, একটা রক্ত নালিকা আছে। এর ভিতরে রক্ত আছে। এখন তোমার খাদ্য যে উপাদানগুলো, তোমার পুষ্টি উপাদান, সেগুলো আসে কোথায়? পেটে। এটা আছে পেটে। এটা ধরো তোমার পেট। তো এই পেটের মধ্যে তোমার যে খাদ্য পুষ্টি উপাদান তুমি উন্মুক্ত করছো, বের করছো, এগুলো এখন পেটে আছে। পেটের এইখানেও কিছু রক্ত নালিকা আছে, হ্যাঁ, ক্ষুদ্রান্ত, যেটা ক্ষুদ্রান্তেও কিছু রক্ত নালিকা আছে। তোমার কাজ হবে এই পেট থেকে পুষ্টি উপাদানটা নিয়ে, হ্যাঁ, এই পেট থেকে পুষ্টি উপাদানটাকে নিয়ে এই রক্তে দিয়ে দেওয়া। এই রক্ত তখন যেহেতু টোটাল বডিতে রক্তের একটা কানেকশন আছে, তাহলে রক্তর মধ্য থেকে তখন এই জায়গা থেকে পুষ্টি এই যেহেতু কোষে যে আছে, কোষে এসে পাঠাই দিবে। ঠিক আছে, এই যে প্রথমে পেট থেকে রক্তে পুষ্টিটা দেওয়া, এটা হচ্ছে শোষণ। হুম, আর ভাঙা তো হচ্ছে পরিপাক। ভেঙে যে ছোট ছোট বের করব, পুষ্টি বের করবো, সেটা পরিপাক। তো রক্ত থেকে এবার রক্তে পাঠানো, এটা হচ্ছে শোষণ। রক্ত যখন কোষে পাঠিয়ে দিবে, কোষের ভিতরে কিছু একটা কাজ হবে, সেটাকে বলে আত্তীকরণ। সেটা হচ্ছে আত্তীকরণ। বানানটা ভুল রাখলাম। আত্তি হবে দীর্ঘিকার। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আত্তীকরণ। এটা হচ্ছে আমার টোটাল ঘটনা। এটা ধরো পা, জাস্ট এটা বোঝানোর জন্য আঁকাইলাম। তো এটা পেট নিয়ে গেল। এটা হলো এই এই কাহিনী। এখন এখন আমরা কি দেখবো? এখন আমরা দেখবো যে আমাদের শোষণ গেল, পরিপাক, শোষণ, আত্তীকরণ। তো আমাদের এই চ্যাপ্টারে আমরা মূলত এখন শোষণ মানে পরিপাক নিয়ে মূল আলোচনাটা করবো। তো পরিপাক হচ্ছে বিষয়টা কি? পরিপাক, তুমি খাবার খাচ্ছ, রাইট? খাদ্য তুমি খাচ্ছ। খাদ্যটা তোমার প্রথমে মুখ দিয়ে ঢুকবে এবং শেষে পেট হয়ে পায়ু দিয়ে বেরিয়ে যাবে, রাইট? এই যে টোটাল যে পথটা সে অতিক্রম করছে, মুখ থেকে নিয়ে পায়ু পর্যন্ত যেই পথটা অতিক্রম করছে, সেখানে কয়েকটা কাজ হয়েছে। ঠিক আছে, সেখানে কয়েকটা কাজ হয়েছে। কি কাজ হয়েছে? এক নাম্বার, খাদ্য পরিবহন হয়েছে, রাইট? পরিবহন খাদ্য পরিবহন হয়েছে। তার মানে তুমি যে মুখ থেকে খাইলা এবং পাই পর্যন্ত টোটাল খাদ্যটা পরিবহন হয়েছে। খাদ্য একটু খাদ্যের পরিপাক হয়েছে, রাইট? খাদ্যের পরিপাক হয়েছে। এই যে খাদ্য পরিবহন এবং খাদ্য পরিপাকের সাথে যেই অংশটা আমাদের বডির যে সিস্টেমটা, যে তন্ত্রটা জড়িত, এটাকে বলা হয় পরিপাক তন্ত্র। ঠিক আছে, এটা হচ্ছে পরিপাক তন্ত্র। পরিপাক মানে কি তোমাদের বুঝাইলাম, এটা হচ্ছে পরিপাক তন্ত্র। টোটাল খাদ্য পরিবহন এবং পরিপাকের সাথে যে তন্ত্রটা জড়িত, সেটা হচ্ছে পরিপাক তন্ত্র। তো পরিপাক তন্ত্রের দুইটা পার্ট আছে। পরিপাক তন্ত্রের পার্ট হচ্ছে দুইটা। একটা হচ্ছে পরিপাক নালী, একটা হচ্ছে পরিপাক নালী, আরেকটা হচ্ছে পরিপাক গ্রন্থি। ঠিক আছে, পরিপাক গ্রন্থি। পরিপাক নালী জিনিসটা কি? পরিপাক নালী হচ্ছে এই যে তোমার মুখ থেকে নিয়ে পাই পর্যন্ত যেই যেই জায়গা দিয়ে, অর্থাৎ যেই পথ দিয়ে খাবারটা যায়, যে পথে মানে যেই যেই জায়গায় খাবারটা যায়, সেই টোটাল পথটা, টোটাল টিউবের মতো একটা গঠন। এই টোটাল টিউবটাকে বা টোটাল পথটাকে বলা হয় পরিপাক নালী, যে দিক দিয়ে খাবার যায়। আর পরিপাক গ্রন্থি হচ্ছে সেই টোটাল পথ দিয়ে যখন খাবার যায়, তখন আমি দেখাইলাম কিছু এনজাইম এর উপর কাজ করে, রাইট? এনজাইম কাজ করে একে ভেঙে দেয়।
এই এনজাইম গুলো যেই জায়গা থেকে বের হয় বা ক্ষরণ হয় বা যেই জায়গায় এই এনজাইম গুলোকে তৈরি করে সেই জায়গাগুলোর নাম হচ্ছে গ্রন্থি। ঠিক আছে? তো এটা একটা হচ্ছে পরিপাক নালী, একটা হচ্ছে পরিপাক গ্রন্থি। তো আমরা একটু নেক্সট পেজে যাই। তো আমরা পরিপাক নালী সম্পর্কে জানলাম, পরিপাক গ্রন্থি সম্পর্কে জানলাম। তো বিষয়টা হবে এরকম, আমি যদি একটা ডায়াগ্রাম আঁকাই, এটা ধরো যে তোমার নাক, মুখ, এটা হচ্ছে একটা মানুষ। তো এটা হচ্ছে তার মুখ এবং এটা হচ্ছে তার জিহ্বা, হ্যাঁ, জিহ্বা। তারপরে তার হচ্ছে গলবিল, গলবিল, গলবিল পরে হচ্ছে অন্ননালী বা ইসোফেগাস। ইসোফেগাস নিচে যায়, নিচে গিয়ে এটা হচ্ছে তার পাকস্থলী। এটা হচ্ছে পাকস্থলী, এখন এটা পেটের মধ্যে, হ্যাঁ, পাকস্থলী। পাকস্থলীর পরে আছে ক্ষুদ্রান্ত, ঠিক আছে? এটা হচ্ছে ক্ষুদ্রান্ত। ধরো যে এটা হচ্ছে আহ, ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তের পরে হচ্ছে বৃহদান্ত্র। তো বেশি জায়গা হইলো না, এই জন্য তো এরকম হইলো। এটা হচ্ছে বৃহদান্ত্র। এরপরে হচ্ছে পায়ুচ্ছিদ্র। এই যে এটা হচ্ছে তার মুখ, হ্যাঁ। এই টোটাল রিজনটা হচ্ছে তার পেট, হ্যাঁ। এটা হচ্ছে তার পেট এবং এটা হচ্ছে তার পায়ুচ্ছিদ্র। এর মাঝখানে এই যে টোটাল খাবার এই দিক দিয়ে আসে, খাবার এই দিক দিয়ে যায়। আমি একটা অন্য কালি ইউজ করলে বুঝতে সুবিধা হবে। খাবার এই যে এই দিক দিয়ে যায় মুখ দিয়ে, টোটাল যেতে যেতে যেসব জায়গা দিয়ে সে যায়, অতিক্রম করে, এই টোটাল জায়গাটা হচ্ছে তার পরিপাক নালী, ঠিক আছে? টোটাল জায়গাটা হচ্ছে তার পরিপাক নালী। আর এই খাবারগুলো যখন এখানে থাকে তখন অনেকগুলো এনজাইম এর উপর কাজ করে। এনজাইম গুলো বিভিন্ন জায়গা থেকে আসে, যেমন মুখের মধ্যে কিছু জায়গা থেকে এনজাইম আসে, এই যে পাকস্থলীতে কিছু জায়গা থেকে এনজাইম আসে, ক্ষুদ্রান্তে কিছু জায়গা থেকে এনজাইম আসে, এখান থেকে আসে, এখান থেকে আসে। তো এই যে যেসব জায়গা থেকে আসে সেগুলো হচ্ছে পরিপাক গ্রন্থি। তো কোন কোন জায়গা থেকে আমরা একটু পরে পড়বো। তো তোমাদের একটু দেখায় যে পরিপাক নালীর মধ্যে কি কি আছে। ডায়াগ্রামে যদি আমরা একটু তাকাই তাহলে আমাদের প্রথমে শুরুতে আসবে মুখ, মুখ গহ্বর। মুখ গহ্বরের ভিতর দিয়ে খাবার যায়। তারপরে যেটা আসবে সেটা হচ্ছে গলবিল। আমরা ডায়াগ্রাম দেখবো। গলবিল, তারপরে যেটা অন্ন নালী, অন্ন নালী, তারপর পাকস্থলী, তারপর হচ্ছে অন্ত্র, হ্যাঁ, অন্ত্রের মধ্যে আবার দুইটা আছে, একটা ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র। তো এই যে এই টোটাল আবার সবশেষে হচ্ছে পায়ুছিদ্র, পায়ুছিদ্র। আচ্ছা, তো এই এই টোটাল এগুলো হচ্ছে পরিপাক নালী, অর্থাৎ খাবার এই দিকে থাকে, এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়, এই টোটালটা জুড়ে খাবার থাকে। পরিপাক গ্রন্থি কি কি আছে, অর্থাৎ এনজাইম কারা তৈরি করবে। তো পরিপাক গ্রন্থি আছে প্রথমে লালা গ্রন্থি, লালা গ্রন্থি। তারপর তোমার গ্যাস্ট্রিক গ্রন্থি আছে, গ্যাস্ট্রিক গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি, যকৃত। তারপরে আছে অগ্নাশয়, অগ্নাশয়, আন্ত্রিক গ্রন্থি আছে, আন্ত্রিক গ্রন্থি। তো এইগুলা হচ্ছে মূলত গ্যাস্ট্রিক বা এই কি বলে পরিপাক গ্রন্থি, যারা এনজাইম ক্ষরণ করবে। এবং এই এনজাইম গুলো তখন এই যে এই নালীর বিভিন্ন স্থানে গিয়ে কাজ করবে। আমরা একটু এই ডায়াগ্রামটা দেখি, তোমরা সবকিছু বুঝার আগে, সবকিছু শেখার আগে তোমাদের এই টোটাল যে ফিগার, টোটাল যে ডায়াগ্রাম, টোটাল যে চিত্র, এই চিত্রটা তোমাদের মাথায় থাকতে হবে। এই চিত্রটা আগে তোমরা চিনো। আগে তোমাদের আর কিছু বুঝতে হবে না, অন্তত এই চিত্রটা তোমরা আগে চিনো। প্রথমে যে দিক দিয়ে খাবার ঢুকে এটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাক তন্ত্র সম্পর্কে আমরা এখন দেখতেছি। পরিপাক তন্ত্রের কোথায় কি আছে, আমরা প্রথমে পরিপাক নালী দেখবো, যে দিক দিয়ে খাবার যায়। তো খাবার মুখ দিয়ে যায়, যাওয়ার পর যে জায়গাটা হয় এটা হচ্ছে তার গলবিল, ঠিক আছে? এটা হচ্ছে তার গলবিল বা ফ্যারিংস। গলবিলের পর যে জায়গাটা আছে এটা হচ্ছে তার ইসোফেগাস বা অন্ন নালী। ইসোফেগাস যে জায়গায় গিয়ে শেষ হয় সেটা হচ্ছে স্টোমাক বা পাকস্থলী। এই পাকস্থলীটা নিচের দিকে গিয়ে দুইটা মানে পেঁচানো জায়গা তৈরি করে। প্রথম পেঁচানো জায়গা যেটা, এটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত্র। এরপরে যে এই বৃহৎ পেঁচানো, এটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন বা বৃহদান্ত্র। এবং সবশেষ হচ্ছে রেকটাম, এনাস, বায়ু, ঠিক আছে? তো এই যে টোটাল জায়গাগুলো মুখ থেকে নিয়ে এইখানে যে জায়গাতে খাদ্য যায়, এটা হচ্ছে তার পরিপাক নালীর পার্ট, পরিপাক নালী। এবং আরেকটা যেটা, এখন পরিপাক নালী গেল, এখন কিছু পরিপাক গ্রন্থি আছে বলছিলাম। গ্রন্থিগুলো এক হচ্ছে লালা গ্রন্থি, এটা কোথায় আছে, এটা আছে মুখের মধ্যে, এই যে এখানে মুখের মধ্যে আছে। একটা আছে যকৃত, এটা হচ্ছে যকৃত, এটা একটা গ্রন্থি। একটা আছে অগ্নাশয়, এটা হচ্ছে একটা অগ্নাশয়, হলুদ কালার, এটা একটা গ্রন্থি। এবং অন্ত্র, এই ক্ষুদ্রান্ত যেটা, এই ক্ষুদ্রান্তের মধ্যে কিছু গ্রন্থি আছে, ক্ষুদ্রান্তের মধ্যে এটাকে আন্ত্রিক গ্রন্থি বলা হয়। এই যে কিছু গ্রন্থি এখানে আছে, এগুলা হচ্ছে গ্রন্থি। তার মানে আমরা এই ডায়াগ্রামটা আবার একটু চিনো।
যে প্রথমে আমরা শুরু, এটা হচ্ছে মুখ, মুখের পর এটা হচ্ছে ইসোফেগাস বা অন্ন নালী, অন্ন নালীর পর হচ্ছে পাকস্থলী, তারপরে হচ্ছে ক্ষুদ্রান্ত্র, ক্ষুদ্রান্ত্র যায় এইভাবে এইভাবে গিয়ে গিয়ে এদিক থেকে বৃহদান্ত্র শুরু হয়, এটা হচ্ছে বৃহদান্ত্র, হ্যাঁ এটা হচ্ছে বৃহদান্ত্র, এটা হচ্ছে ক্ষুদ্রান্ত্র, সবশেষ হচ্ছে পায়ু। এই যে টোটাল পথটা এটা হচ্ছে পরিপাক নালী। তো পরিপাক নালী, এটা হচ্ছে পরিপাক নালী। পরিপাক নালী ছাড়াও পরিপাক তন্ত্রে সিস্টেমের মধ্যে পরিপাক গ্রন্থি আছে। গ্রন্থিগুলো কোথায় আছে এবার জাস্ট আমি গ্রন্থি দেখাবো। তো গ্রন্থি আছে প্রথমত মুখে, মুখের মধ্যে কিছু লালা গ্রন্থি আছে। সেকেন্ডলি যকৃত, ঠিক আছে, যকৃত আছে আমাদের পেটে, এখানে কোনো খাদ্য যায় না, বাট এখানে কিছু এনজাইম তৈরি হয়, এনজাইম গুলো খাদ্য পরিপাকে হেল্প করে, এই জন্য এটা হচ্ছে একটা গ্রন্থি। তো যকৃত হচ্ছে একটা গ্রন্থি। আরেকটা গ্রন্থি আছে এই যে এইখানে হলুদ কালার, এটাকে বলে অগ্নাশয়। গ্রন্থি, এটা হচ্ছে অগ্নাশয় বা প্যানক্রিয়াস। এবং ক্ষুদ্রান্ত্রের প্রাচীরে কিছু গ্রন্থি আছে, এটাকে বলে আন্ত্রিক গ্রন্থি। এই এই কয়েক ধরনের গ্রন্থি আছে, ঠিক আছে, লালা গ্রন্থি, যকৃত, অগ্নাশয় এবং আন্ত্রিক গ্রন্থি এবং গ্যাস্ট্রিক। এই যে পাকস্থলী, পাকস্থলীর প্রাচীরেও কিছু গ্রন্থি আছে, প্রাচীরে, তো ওটাকে বলা গ্যাস্ট্রিক গ্রন্থি। গ্যাস্ট্রিক মানে হচ্ছে পাকস্থলীর সাথে সম্পর্কিত কিছু, গ্যাস্ট্রিক। এগুলো হচ্ছে গ্রন্থি। আচ্ছা, এইবার আমরা একটু পরিপাক নিয়ে আসি, ঠিক আছে। তোমরা অন্তত শুরু করার আগে তোমরা চিনবা আগে যে কোনটা কোথায় আছে, পরিপাক নালী কোথায়, পরিপাক গ্রন্থি কোথায়। তো এখন আমরা পরিপাক নালী সম্পর্কে জানি। পরিপাক নালী কি কি আছে? টোটাল পরিপাক যেটা, পরিপাক নালী হচ্ছে প্রথমে মুখ, রাইট, মুখ, শর্টকাটে লিখতেছি। মুখের পরে হচ্ছে তোমার গলবিল, এটা আমরা বই থেকে পড়বো। অন্ননালী, অন্ননালী, তারপর হচ্ছে পাকস্থলী, পাকস্থলী, তারপরে আছে অন্ত্র, অন্ত্রের মধ্যে আছে ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্র, ক্ষুদ্রান্ত্র এবং বৃহদান্ত্র, বৃহদান্ত্র। এর মধ্যে এটা হচ্ছে সবগুলো পরিপাক নালী। এই পরিপাক নালীর মধ্যে তোমাদের বুঝতে হবে কয়েকটা জিনিস, যে এই গলবিল আর অন্য নালীতে কোনো পরিপাক হয় না। গলবিল অন্য নালীতে কোনো পরিপাক হয় না। পরিপাক হয় কোথায়? মুখের মধ্যে। পরিপাক হয় কোথায়? পাকস্থলীতে। এবং এই বৃহদান্ত্রে কোনো পরিপাক হয় না। অন্ত্রের মধ্যে শুধু ক্ষুদ্রান্তে হয় পরিপাক। তার মানে আমরা যখন পরিপাক নিয়ে আলোচনা করব তখন আমরা তিনটা জায়গা নিয়ে আলোচনা করবো, এক মুখ, এক হচ্ছে পাকস্থলী, আর এক হচ্ছে ক্ষুদ্রান্ত্র, ঠিক আছে। এই তিনটা জায়গা নিয়ে আমরা আলোচনা করব। এই তিনটা জায়গা নিয়ে আলোচনা হবে কিরকম? আলোচনা হবে এরকম, মুখের মধ্যে তোমরা দেখলা যে পরিপাক হইতে পারে দুই ধরনের। এক হচ্ছে তাকে চর্বণ করে, মানে দুমড়ায় মুচড়ে ভাঙবো, সেটা হচ্ছে যান্ত্রিক পরিপাক, যেহেতু আমরা শক্তি খরচ করছি। আরেকটা হতে পারে রাসায়নিক পরিপাক, হ্যাঁ, যে দুমড়ে মুচড়ে ভেঙে যে কণাগুলো, ছোট ছোট কণায় আমরা এগুলোকে পরিণত করব, এর উপরে এনজাইম গুলো কাজ করবে। তো এনজাইম কাজ করে যে পরিপাকটা হবে সেটা হচ্ছে রাসায়নিক পরিপাক। তো মুখের মধ্যে কিছু পরিপাক হয়, পাকস্থলীতে কিছু পরিপাক হয় এবং ক্ষুদ্রান্তে কিছু পরিপাক হয়। তো কি পরিপাক হয় সেটা একটু আমরা দেখবো। তো আমি তোমাদেরকে একটা সিরিয়াল মতো, ঠিক আছে, ফ্লোতে নিয়ে যাচ্ছি, তোমরা এই ফ্লোটা ধরার চেষ্টা করো। তো মুখের মধ্যে যেহেতু পরিপাক হয়, আমি একটু এটা মুছে দিই। আচ্ছা, মুখের মধ্যে বললাম যে পরিপাক হয়। তো পরিপাকটা হয় দুই রকমের। এক হচ্ছে যান্ত্রিক পরিপাক, এক হচ্ছে রাসায়নিক পরিপাক। হ্যাঁ, রাসায়নিক পরিপাক। পাকস্থলী তো তাহলে পরিপাক হবে, যেটা দুই রকমের, একটা হবে যান্ত্রিক, আর একটা হবে রাসায়নিক। সেম এস ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্ত এরকম তাহলে দুই ধরনের পরিপাক হবে, এক হবে যান্ত্রিক, এক হবে রাসায়নিক। এখান থেকে তোদের মনে রাখতে হবে যেটা, সেটা হলো মুখের মধ্যে ম্যাক্সিমাম হয় যান্ত্রিক পরিপাক, রাসায়নিক পরিপাক খুবই অল্প হয়, হয় কিন্তু খুবই কম, খুবই কম। পাকস্থলীর মধ্যে যান্ত্রিক পরিপাক হয়, রাসায়নিক পরিপাকটাও মোটামুটি হয়, ঠিক আছে। এবং পাকস্থলীতে যান্ত্রিক পরিপাক সবচেয়ে বেশি হয়, ঠিক আছে। আর অন্ত্রের মধ্যে ক্ষুদ্রান্তে, ক্ষুদ্রান্তে যান্ত্রিক পরিপাকটা একটু কম হয় কিন্তু হয়, এবং রাসায়নিক পরিপাকটা সবচেয়ে বেশি হয়। তার মানে রাসায়নিক পরিপাক সবচেয়ে বেশি হয় ক্ষুদ্রান্তে, আর যান্ত্রিক পরিপাক সবচেয়ে বেশি হয় পাকস্থলীতে। পাকস্থলী কোথায় আছে সে ডায়াগ্রামটা, সেই চিত্রটা তোমাদের মনে করতে হবে, যে পাকস্থলীতে সবচেয়ে বেশি হয় যান্ত্রিক পরিপাক। যান্ত্রিক পরিপাক মানে এটাকে আমি দুমড়ে মুচড়ে ভাঙবো,
এবং রাসায়নিক পরিপাক মানে এর উপর এনজাইম কাজ করে, বিভিন্ন হরমোন প্রাণ রস কাজ করে এটাকে ভাঙবে। তো সেই জিনিসটা রাসায়নিক পরিপাক সবচেয়ে বেশি হয় ক্ষুদ্রান্তে, এবং যান্ত্রিক পরিপাক সবচেয়ে বেশি হয় তোমাদের কিসে, পাকস্থলীতে। তো কেন হয় সেটা আমরা দেখবো, বই থেকে আমরা পড়বো। তো এই জিনিসটা হয়, তোমরা মনে রাখো। সেকেন্ডলি, যান্ত্রিক পরিপাক জিনিসটা কি, আমরা একটু যান্ত্রিক পরিপাক নিয়ে আলোচনা করি। তো আমরা পরিপাক দেখলাম যে বিভিন্ন জায়গায় আলোচনা করব, মোট 3 জায়গা। এক হচ্ছে মুখ বা মুখ গহ্বর, মুখ গহ্বর। 2 নম্বর হচ্ছে পাকস্থলীতে, আরেকটা হচ্ছে ক্ষুদ্রান্তে। পরিপাক নিয়ে আলোচনা করব। যান্ত্রিক পরিপাক নিয়ে একটু আলোচনা করি, যেহেতু 3 জায়গায় যান্ত্রিক পরিপাক হয়, সবচেয়ে বেশি হয় পাকস্থলীতে। তো মুখে যান্ত্রিক পরিপাকটা হচ্ছে আমরা যখন এটাকে চাবাই, ঠিক আছে, চিবিয়ে যখন এটাকে ভাঙি, সেটা হচ্ছে একটা যান্ত্রিক পরিপাক। পাকস্থলীর যান্ত্রিক একটা পরিপাক আছে, সেটা কি, পাকস্থলী এটা একটা পেশিবহুল একটা অঙ্গ। তো এইটা যখন এর ভিতরে যখন খাবার আসে, তখন এইটা স্কুইজ হয়, ঠিক আছে। এটা বিভিন্ন ভাবে দুমড়ে মুচড়ে এটা নিজের আকৃতি পরিবর্তন করে এবং এটাকে চাপ দেয়, ঠিক আছে, খাবারকে চাপ দেয়। যে কণাকে আমরা মুখ দিয়ে ভাঙলাম, সেই ওইগুলোকে আরো চাপ দিয়ে আরো ছোট ছোট কণায় পরিণত করে। এটা হচ্ছে পাকস্থলীর যান্ত্রিক পরিপাক। যখন ক্ষুদ্রান্তে যাবে, যে পেঁচানোর যে নালীগুলো, সেখানেও সেরকম, যে সেই খাবারকে পেঁচানো নালীগুলো চাপ দিবে, হ্যাঁ, চাপ দিয়ে এগুলোকে আরো ভাঙবে। এই এই যে টোটাল দুমড়ে মুচড়ে ভাঙা, এই এই জিনিসটা হচ্ছে যান্ত্রিক পরিপাক, হ্যাঁ, শক্তি খরচ করে যে ভাঙা, এটা হচ্ছে যান্ত্রিক পরিপাক। যান্ত্রিক পরিপাক নিয়ে কথা খুবই কম। এবার রাসায়নিক পরিপাক, রাসায়নিক পরিপাক, এটা হচ্ছে আমাদের মেইন, আমাদের পরিপাক এই চ্যাপ্টার আলোচনা হচ্ছে রাসায়নিক পরিপাক নিয়ে। তো রাসায়নিক পরিপাক মুখের মধ্যে খুবই কম হয়, পাকস্থলীতে একটু বেশি হয়, এবং ক্ষুদ্রান্তে সবচেয়ে বেশি হয়। তো রাসায়নিক পরিপাক এটা হবে বিভিন্ন এনজাইম দিয়ে, ঠিক আছে, এনজাইম। এটা হবে বিভিন্ন এনজাইম দিয়ে, এবং এনজাইম গুলো আসবে কোত্থেকে, পরিপাক গ্রন্থি থেকে। পরিপাক গ্রন্থি, পরিপাক গ্রন্থি থেকে বিভিন্ন এনজাইম আসবে। তো কিছু পরিমাণ পরিপাক গ্রন্থি যে এনজাইম গুলো তৈরি করবে, পরিপাক গ্রন্থি গুলো কিছু পরিমাণ এনজাইম কাজ করবে মুখের মধ্যে, কিছু পরিমাণ এনজাইম কাজ করবে পাকস্থলীতে, এবং কিছু পরিমাণ এনজাইম কাজ করবে ক্ষুদ্রান্তে। পরিপাক গ্রন্থিগুলো মুখের মধ্যে যে এনজাইম গুলো আসবে, সেই এনজাইম তৈরি হয়েছে মুখের মধ্যে থাকা এক ধরনের পরিপাক গ্রন্থি থেকে। পাকস্থলীতে যে এনজাইমটা কাজ করবে, সেটা তৈরি হয়েছে পাকস্থলীতে থাকা এক ধরনের গ্রন্থি থেকে, পরিপাক গ্রন্থি থেকে। ক্ষুদ্রান্তে যে এনজাইমগুলো কাজ করবে, সেগুলো তৈরি হয়েছে ক্ষুদ্রান্তে থাকা এক ধরনের গ্রন্থি থেকে। পাশাপাশি যকৃত থেকেও কিছু পরিমাণ রস এখানে আসছে, কিছু এনজাইম এখানে আসছে, এবং তোমার অগ্ন্যাশয় থেকেও কিছু রস এখানে আসছে। এগুলো কি ক্ষুদ্রান্তের মধ্যে আছে? না, ক্ষুদ্রান্তের মধ্যে না, এগুলো আছে ক্ষুদ্রান্ত থেকে দূরে, বাট এগুলো কাজ করতেছে ক্ষুদ্রান্তে এসে। এই গ্রন্থি থেকে যে এনজাইম তৈরি হয়, এগুলো কাজ করতেছে ক্ষুদ্রান্তে এসে, এই জন্য আমরা ক্ষুদ্রান্তে এইসব গ্রন্থির আলোচনাগুলা করব। তার মানে যান্ত্রিক পরিপাক যেটা, সেটা তোমরা বুঝলা। রাসায়নিক পরিপাক এটা হয় এনজাইমের মাধ্যমে, এবং এনজাইম ক্ষরণ করে পরিপাক গ্রন্থি। তো পরিপাক গ্রন্থি কোথায় আছে, আমি যদি আবার তোমাদের সেই ডায়াগ্রামে একটু নিয়ে যাই। পরিপাক গ্রন্থি, এক হচ্ছে লালা গ্রন্থি। লালা গ্রন্থি কোথায় আছে, মুখের মধ্যে আছে। তারপরে আছে তোমার যকৃত। যকৃত এক ধরনের রস তৈরি করে, এটাকে পিত্ত বলি আমরা, ঠিক আছে। এই পিত্তটা কাজ করে এই এই ছোট বা ক্ষুদ্রান্তে গিয়ে, ঠিক আছে, স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্তে গিয়ে। এটা তৈরি হয় যকৃতে, বাট কাজ করে সে ক্ষুদ্রান্তে, এই জন্য আমরা ক্ষুদ্রান্তে এই বিষয়ে আলোচনা করব। অগ্ন্যাশয় আছে, অগ্ন্যাশয়, অগ্ন্যাশয় রস ক্ষরণ করবে, সেটাও ক্ষুদ্রান্তে গিয়ে কাজ করবে, ঠিক আছে। বিষয়টা হচ্ছে এই গ্রন্থিগুলো এনজাইম ক্ষরণ করবে, এনজাইম এই রাসায়নিক পরিপাকের সাথে জড়িত। তো তোমাদের জানতে হবে এই গ্রন্থিগুলো কোথায় আছে। এই চিত্রের মধ্যে এই গ্রন্থিগুলো কোথায় আছে। পাকস্থলীর মধ্যে পাকস্থলীর প্রাচীরে কিছু গ্রন্থি থাকে, আমরা 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 ওটাকে বলি গ্যাস্ট্রিক গ্রন্থি। যকৃতের মধ্যে, যকৃত ইটসেলফ একটা গ্রন্থি। ক্ষুদ্রান্তের প্রাচীরে একটা গ্রন্থি থাকে, এটাকে বলে আন্তরিক গ্রন্থি, এরকম। এই গ্রন্থিগুলো হচ্ছে রাসায়নিক পরিপাকের সাথে জড়িত। আমরা জানি যে আমাদের, আচ্ছা টোটাল তাহলে এখানে এই কাহিনীটা গেল, হ্যাঁ। আমরা একটু নেক্সট পেজে যাই। আমরা জানি আমাদের খাদ্যে পুষ্টি উপাদান আছে 6 ধরনের, রাইট? পুষ্টি উপাদান কি কি আছে? আমিষ বা শর্করা, লিখি, শর্করা, আমিষ, তারপর আছে চর্বি, তারপর আরো আছে, হ্যাঁ, ভিটামিন, খনিজ লবণ, পানি, রাফেজ ইত্যাদি। ওইগুলো আমাদের শক্তি দেয় না। আমাদের শক্তি দেয় মূলত এই তিনটা, আমিষ, শর্করা এবং চর্বি। এই তিনটা শক্তি দেয়। এর জন্য আমরা এই টোটাল পরিপাক জুড়ে এই তিনটা খাদ্য কিভাবে পরিপাক হয় সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। এবং কোথায় কোথায় হয়, মুখ, মুখ গহ্বর,
পাকস্থলী এবং ক্ষুদ্রান্তে। এই ৩টা জায়গায় আমরা আলোচনা করব। এই ৩টা খাদ্য উপাদান বা পুষ্টি উপাদানে আলোচনা করব যে এগুলোকে কিভাবে আমরা পরিপাক করি, শর্করা জাতীয় খাবারকে কিভাবে পরিপাক করি, আমিষ জাতীয় খাবারকে কিভাবে পরিপাক করি। তো প্রথমত পরিপাক করার উদ্দেশ্য হচ্ছে যে এগুলা যে ফর্মে থাকে, আমরা যে ফর্মে এগুলোকে খাই, এগুলো হচ্ছে জটিল খাদ্য, ঠিক আছে? এগুলো হচ্ছে জটিল খাদ্য। এগুলো হচ্ছে জটিল খাদ্য। এই জটিল খাদ্য আমাদের কোষ গ্রহণ করতে পারে না। আমাদের মূল কাজ কি? কোষের মধ্যে খাদ্য উপাদানকে পাঠানো, শক্তি উৎপাদনের জন্য। তো কোষ, খুবই ছোট যে একটা কোষ, সে কোষটা এই জটিল খাদ্যকে গ্রহণ করতে পারে না। তো এগুলোকে আমরা ভেঙে সরল খাদ্যে পরিণত করি, ঠিক আছে? এগুলোকে ভেঙে সরল খাদ্যে আমরা পরিণত করি। তখন এই সরল খাদ্য উপাদানকে কোষ গ্রহণ করতে পারে। তো ভাঙাভাঙির কাজ হচ্ছে এক যান্ত্রিক পরিপাক, এক রাসায়নিক পরিপাক। আমরা এখন রাসায়নিক পরিপাক নিয়ে আলোচনা করবো, কারণ যান্ত্রিক পরিপাক খুবই কম। আর যেভাবে হয় তোমরা জানো, অ্যাকচুয়ালি দুমড়ায় মুচড়ায় যেভাবে ভাঙা হয় আর কি, আমরা যখন চর্বণ করি, যখন চাবাই, তখন যেভাবে ভাঙি, এগুলো হচ্ছে যান্ত্রিক পরিপাক। এই জটিল খাদ্য থেকে যখন সরল খাদ্যে আমরা পরিণত করব, এনজাইম কাজ করবে এখানে, ঠিক আছে? এনজাইম, এখানে বিভিন্ন এনজাইম কাজ করবে। এনজাইম গুলো আসবে কোথা থেকে? পরিপাক গ্রন্থি থেকে। তো শর্করার ওপর যে এনজাইম গুলো কাজ করবে, আমিষের উপর যে এনজাইম গুলো কাজ করবে, চর্বির উপর যে এনজাইম গুলো কাজ করবে, এদের একটা নাম আছে। শর্করার উপর যে এনজাইম গুলো কাজ করবে, এর নাম হচ্ছে অ্যামাইলোলাইটিক এনজাইম। অ্যামাইলোলাইটিক এনজাইম, ঠিক আছে? অ্যামাইলোলাইটিক এনজাইম। আমিষের উপর যে এনজাইম কাজ করবে, এটার নাম হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম। প্রোটিওলাইটিক এনজাইম। আর চর্বির উপর যে এনজাইম কাজ করবে, এটার নাম হচ্ছে লিপোলাইটিক এনজাইম। লিপোলাইটিক এনজাইম। এগুলোর মানে কি? এগুলোর মানে হচ্ছে এরকম, লাইসিস মানে হচ্ছে ভাঙা, ঠিক আছে? এই যে লাইটিক, লাইটিক, এই শব্দটা আসছে লাইসিস থেকে। লাইসিস মানে হচ্ছে ভাঙা। তার মানে আমরা শর্করাকে ভাঙবো, আমিষকে ভাঙবো, চর্বিকে ভাঙবো। অ্যামাইলো, হ্যাঁ, অ্যামাইলোন মানে হচ্ছে স্টার্চ বা শর্করা। অ্যামাইলোলাইটিক মানে শর্করাকে ভাঙা। যে এনজাইম ভাঙে সেটাকে বলা হয় অ্যামাইলোলাইটিক এনজাইম। প্রোটিওলাইটিক, প্রোটিও মানে প্রোটিন, মানে আমিষ। তো প্রোটিনকে ভাঙা বা আমিষকে ভাঙা যে এনজাইম ভাঙে, আমরা সেগুলোকে বলি প্রোটিওলাইটিক এনজাইম। এবং চর্বি মানে হচ্ছে লিপিড, হ্যাঁ, লিপিড। এই লিপিড থেকে আসছে লিপো, হ্যাঁ, লিপোলাইটিক। লিপোলাইটিক মানে লিপিডকে লাইসিস করা, লিপিডকে ভাঙা। যে এনজাইম গুলো ভাঙে তাদেরকে বলা হয় লিপোলাইটিক এনজাইম। এবার কি কি এনজাইম আছে আমরা একটু দেখবো, হ্যাঁ, যে প্রোটিওলাইটিক এনজাইম কি কি আছে, লিপোলাইটিক এনজাইম কি কি আছে। প্রথমে যে অ্যামাইলোলাইটিক এনজাইম, যেই এনজাইম গুলো শর্করাকে ভাঙে, তো অ্যামাইলোলাইটিক এনজাইম তোমাদের বই কি কি আছে সেই জিনিসগুলো আমরা দেখবো। অ্যামাইলোলাইটিক এনজাইম, প্রথমত অ্যামাইলোলাইটিক এনজাইম তোমাদের বই কি কি আছে আমরা দেখবো, এবং এগুলো এগুলো তোমাদের মুখস্থ করতে হবে। অ্যামাইলোলাইটিক এনজাইম তোমাদের বইয়ে আছে একটা, একটা হচ্ছে অ্যামাইলেস। অ্যামাইলেস আছে, মল্টেস, মল্টেস আছে, সুক্রেস, সুক্রেস এবং আছে ল্যাকটেস। তোমাদের বই এই কয়টা আছে। তো কোনো কিছু নামের শেষে যদি এস থাকে, হ্যাঁ, এএসই, ইংলিশে বানানটাই এস মানে এস, হ্যাঁ, সেটা হচ্ছে এনজাইম, সেটা এনজাইমকে মিন করে। অ্যামাইলোলাইটিক এনজাইম তোমাদের যেটা আছে, অ্যামাইলেস, মল্টেস, সুক্রেস, ল্যাকটেস, এগুলো তোমাদের এই নামগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে? এই নামগুলো মুখস্থ করতে হবে। কোন এনজাইমের কাজ কি এটা আমরা একটু পরে শিখবো, বাট এই জিনিসটা একটু মুখস্থ করে, যে শর্করাকে যে এনজাইম ভাঙে সেটা হচ্ছে অ্যামাইলোলাইটিক এনজাইম। এই নামগুলো মুখস্থ করতে হবে। অ্যামাইলেস, মল্টেস, সুক্রেস, ল্যাকটেস। আচ্ছা, এইবার এটা গেল, অ্যামাইলোলাইটিক গেল। এবার প্রোটিওলাইটিক কি আছে আমরা একটু দেখি। প্রোটিওলাইটিক, প্রোটিওলাইটিক কি কি এনজাইম তোমাদের আছে? আচ্ছা, ফাইন। এবার হচ্ছে প্রোটিওলাইটিক, রাইট? প্রোটিওলাইটিক, প্রোটিওলাইটিক এনজাইম কি কি আছে তোমাদের বইয়ে? দুইটা আছে, এক হচ্ছে পেপসিন, এক হচ্ছে ট্রিপসিন, ঠিক আছে? এক হচ্ছে পেপসিন, আরেকটা আছে ট্রিপসিন। তো এগুলো হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম, অর্থাৎ প্রোটিনকে এগুলো ভাঙে। এই নামগুলো মুখস্থ রাখবা, প্রোটিওলাইটিক, পেপসিন আর ট্রিপসিন। নামগুলো তাহলে মুখস্থ রাখতে হবে। আচ্ছা, তারপর কি মুখস্থ করবো এটা পরের কথা, আগে নামগুলো মুখস্থ করো। প্রোটিওলাইটিক এনজাইম, এবং সবশেষ লিপোলাইটিক, অর্থাৎ লিপিডকে ভাঙে এরকম এনজাইম তোমাদের বই আছে একটা। হুম, এটা হচ্ছে লিপোলাইটিক। তার মানে লিপোলাইটিক এনজাইম যেটা লিপিডকে ভাঙে বা চর্বিকে ভাঙে, সেটা আছে লাইপেজ। তোমাদের বই একটাই আছে, এটা হচ্ছে লাইপেজ। এই এনজাইম গুলোর নাম তোমাদের তাহলে মুখস্থ রাখতে হবে। মুখস্থ রাখার পর কি পড়বা সেটা পরের কথা, আগে এটা মুখস্থ রাখো।
এতক্ষণ আমি কি পড়াইলাম এটা একটু আমি রিক্যাপ করি, হ্যাঁ। প্রথমত আমি বলি যে আমরা যখন খাবার খাই, খাবার খাওয়ার পর এটা একটা জটিল খাবার রূপে থাকে। তো এটাকে আমাদের যেহেতু কোষে পাঠাইতে হবে এবং কোষ সরল খাদ্য গ্রহণ করতে পারে, এই খাবারকে আমাদের ভেঙে 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 জটিল খাদ্যকে ভেঙে 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 সরল খাদ্যে পরিণত করতে হবে। এই যে সরল খাদ্যে পরিণত করা, ভাঙা, এই ভাঙাটা মানে হচ্ছে পরিপাক। এই পরিপাক হইতে পারে দুই ধরনের, এক হচ্ছে যান্ত্রিক পরিপাক, এক হচ্ছে রাসায়নিক পরিপাক। তো যান্ত্রিক পরিপাক কি, আমরা যখন মুখে খাবার নিয়ে চর্বণ করি, চিবাই, চিবাইয়ে যে এটাকে টুকরা টুকরা করি, এটা হচ্ছে যান্ত্রিক পরিপাক। এরকম এই এই টুকরা টুকরা খাবারগুলো যখন আবার পাকস্থলিতে আসে, তো পাকস্থলী হচ্ছে একটা পেশিবহুল অঙ্গ। পাকস্থলী তখন আবার এটাকে মোচড় দেয়, ঠিক আছে, মোচড় টোচড় দিয়ে এটাকে আরো ভাঙে, ক্ষুদ্রান্ত এরকম মোচড় দেয়, আরো ভাঙে। তো এইটা হচ্ছে যান্ত্রিক পরিপাক, এগুলো হচ্ছে যান্ত্রিক পরিপাক। তো ভাঙার পর যে আরো মানে ক্ষুদ্র ক্ষুদ্র কণা এসব পরিণত হয়েছে, এগুলাকে আর মোচড় দিয়ে বা চাবাই আর তুমি ভাঙতে পারবে না, তখন এগুলাকে ভাঙতে হয় এনজাইম দিয়ে। বিভিন্ন এনজাইমের মধ্যে বিভিন্ন এনজাইমের মধ্যে এগুলাকে ডুবাই রাখতে হয়। এনজাইমের তোমাদের বোঝানোর জন্য বলতেছি। তো তখন এনজাইম এগুলোর উপর কাজ করে, তখন এর ভিতরে যে পুষ্টি উপাদানগুলো আছে এদেরকে বের করে নিয়ে আসে। এখন মূলত তিন ধরনের খাদ্য উপাদান নিয়ে আমরা আলোচনা করব, বিকজ এই তিন ধরনের খাদ্য উপাদান আমাদেরকে শক্তি দেয়। এক হচ্ছে শর্করা, আমিষ, চর্বি। এবং তিন জায়গায় মূলত পরিপাক হয়, এবং এই এই তিন জায়গা নিয়ে আমরা আলোচনা করবো। এক হচ্ছে মুখ, এক হচ্ছে পাকস্থলী, এক হচ্ছে ক্ষুদ্রান্ত্র। ঠিক আছে, এই তিন জায়গায় পরিপাক হয় এবং এই তিনটা খাদ্যে পরিপাক হয়। তো তিন জায়গায় পরিপাক কিভাবে হয় সেটা পরে। তিনটা খাদ্য উপাদান সম্পর্কে আমরা একটু জানি। এক হচ্ছে শর্করা, এক হচ্ছে আমিষ, এক হচ্ছে চর্বি। শর্করাকে রাসায়নিক পরিবর্তনের সময় বা রাসায়নিক পরিপাকের সময় যে এনজাইম গুলো শর্করাকে ভাঙে, সেই এনজাইমকে বলা হয় অ্যামাইলোলাইটিক এনজাইম। এগুলো কি কি আছে তোমাদের বই? এক হচ্ছে অ্যামাইলেজ, মল্টেস, সুক্রেস, ল্যাকটেস, সবার শেষে এজ আছে, ঠিক আছে। এগুলো হচ্ছে শর্করাকে ভাঙে। আমিষকে ভাঙে কিছু এনজাইম, এগুলোকে বলা হয় প্রোটিওলাইটিক এনজাইম। কিছু আছে, দুইটা আছে তোমাদের বই, পেপসিন আর ট্রিপসিন। চর্বিকে ভাঙে এরকম এনজাইম, এদেরকে বলা হয় লিপোলাইটিক এনজাইম। তো তোমাদের বই একটাই আছে, লাইপেস। এই নামগুলো মুখস্থ করো। এনজাইম ভাঙে। এবার এই এনজাইম গুলো ভেঙে অ্যাকচুয়ালি কি তৈরি করে, ঠিক আছে। নামগুলো মুখস্থ করার পর তোমরা যেটা মনে রাখবা, নোট করবা তোমরা, ঠিক আছে, নোট করবা। এই এনজাইম গুলো এখন কি কাজ করে, রাইট? বিভিন্ন এনজাইম যে আছে, প্রথমে অ্যামাইলোলাইটিক এনজাইম। আমি একটু ইংলিশে লিখি তো আমার একটু লিখতে সুবিধা হবে। অ্যামাইলোলাইটিক এনজাইম, অ্যামাইলোলাইটিক এনজাইম যে আছে, যেটা শর্করাকে ভাঙে, সেটা কি করে? শর্করা, শর্করা, যে শর্করা আমরা খাই, আমরা যে শর্করা খাই সেটা অ্যাকচুয়ালি হচ্ছে স্টার্চ, ঠিক আছে। স্টার্চ হচ্ছে একটা শর্করা। এই শর্করা, এটা একটা জটিল শর্করা, এটা একটা জটিল শর্করা। এই জটিল শর্করাকে ভেঙে সরল শর্করায় পরিণত করে, সরল শর্করায় পরিণত করে এর ভিতর থেকে গ্লুকোজকে বের করে, ঠিক আছে, গ্লুকোজকে বের করবে কে? অ্যামাইলোলাইটিক এনজাইম। অ্যামাইলোলাইটিক এনজাইম শর্করাকে ভাঙে। শর্করা, আমরা যে শর্করা খাই, এটা অ্যাকচুয়ালি হচ্ছে স্টার্চ, যেটা উদ্ভিদ তৈরি করে। সে স্টার্চ, এর ভিতরে অবশ্যই গ্লুকোজ আছে। তো এই স্টার্চকে ভেঙে গ্লুকোজকে বের করে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যামাইলোলাইটিক এনজাইমের কাজ। প্রোটিওলাইটিক এনজাইমের কাজ কি? প্রোটিওলাইটিক এনজাইম, প্রোটিওলাইটিক এনজাইম যেটা আছে, একটা হচ্ছে প্রোটিওলাইটিক। কি কি আছে? দুইটা আছে, এক পেপসিন, ট্রিপসিন। এটার কাজ হচ্ছে প্রোটিনকে ভাঙা, আমিষকে ভাঙা। লিখি, প্রোটিওলাইটিক এনজাইম এর কাজ হচ্ছে আমিষকে ভাঙা, আমিষ বা প্রোটিনকে ভাঙা, হ্যাঁ, প্রোটিনকে ভাঙা। প্রোটিনকে ভেঙে সে কি তৈরি করে? সরল পেপটাইড, ঠিক আছে। সরল পেপটাইড, সরল পেপটাইড এবং অ্যামিনো অ্যাসিড, এই দুইটা জিনিস সে তৈরি করে। অ্যামিনো অ্যাসিড, সরল পেপটাইড এবং অ্যামিনো অ্যাসিড, প্রোটিনকে ভেঙে সরল পেপটাইড এবং অ্যামিনো অ্যাসিড তৈরি করে প্রোটিওলাইটিক এনজাইম গুলো। এই জিনিসগুলো মনে রাখতে হবে। সেকেন্ডলি আরেকটা আছে, থার্ডলি, সেটা হচ্ছে লিপোলাইটিক এনজাইম, ঠিক আছে। সে লিপোলাইটিক এনজাইম, যেটা চর্বি বা লিপিডকে ভাঙে। তো লিপিডকে ভেঙে এখানে কি তৈরি করে সেই জিনিসটা একটু জানা লাগবে। লিপিড বা স্নেহ, স্নেহ পদার্থকে ভেঙে সে তৈরি করে দুইটা জিনিস। স্নেহ, হুম, স্নেহকে ভেঙে সে তৈরি করে দুইটা জিনিস। এক হচ্ছে গ্লিসারল, গ্লিসারল প্লাস ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে, ফ্যাটি অ্যাসিড। এই জিনিসটা সে তৈরি করে। এই জিনিসটা তোমাদের একটু জানতে হবে। তার মানে আমি একটু আবার রিক্যাপ করি। তিনটা খাদ্য উপাদান, শর্করা, আমিষ, চর্বি, এই তিনটার উপর তিন ধরনের এনজাইম কাজ করে। শর্করার উপর অ্যামাইলোলাইটিক এনজাইম, কয়েকটা নাম আছে, তোমরা এটা মুখস্থ করবা। আমিষের উপর প্রোটিওলাইটিক এনজাইম, দুইটা নাম আছে, মুখস্থ করবা। চর্বির উপর লিপোলাইটিক এনজাইম, একটা নাম আছে, মুখস্থ করবা। এই এনজাইম গুলো, এই তিনটা পুষ্টি উপাদান বা এই তিন ধরনের খাদ্য, খাদ্য যে খাদ্য দ্রব্য,
এই খাদ্যের উপর কাজ করবে, ঠিক আছে? শর্করার উপর অ্যামাইলোলাইটিক এনজাইম কাজ করবে, এটাকে ভাঙবে, ভেঙে কি তৈরি করবে? জটিল শর্করা থেকে সরল শর্করায় পরিণত করবে। জটিল শর্করা হচ্ছে স্টার্চ, সরল শর্করা হচ্ছে গ্লুকোজ। আমিষের উপর প্রোটিওলাইটিক এনজাইম কাজ করবে, আমিষকে ভাঙবে, ভেঙে কি তৈরি করবে? আমিষকে ভেঙে সরল পেপটাইড এবং অ্যামিনো অ্যাসিড তৈরি করবে আমিষকে ভেঙে। আর হচ্ছে লিপিড, যেটা স্নেহ, স্নেহকে ভাঙবে লিপোলাইটিক এনজাইম। তো লিপোলাইটিক এনজাইম স্নেহকে ভেঙে গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিডকে তৈরি করবে। এটা হচ্ছে টোটাল কাহিনী। এই জিনিসগুলো তোমরা আবার একটু রিক্যাপ করো যে আমি কি বললাম। তো রিক্যাপ করার পর এখন হচ্ছে আমাদের মূল আলোচনা। এতক্ষণ যে আলোচনা করছি এখন সেই জিনিসটা আমরা জাস্ট একসাথে করবো, ঠিক আছে? একসাথে করবো। যেমন একসাথে করার কাজ শুরু করি আমরা এখন। আমাদের ৩ জায়গায় পরিপাক হয়। এক হচ্ছে মুখ, এক হচ্ছে পাকস্থলী, এক হচ্ছে ক্ষুদ্রান্ত, ঠিক আছে? ক্ষুদ্রান্ত। কোন জায়গায় কি হয় সেটা আমি এখন দেখাবো। ধরো যে এখন মুখের মধ্যে আলাদা করে একটু সেগমেন্ট করে দিই। আচ্ছা, তো মুখের মধ্যে এখন মুখের মধ্যে একটা পরিপাক গ্রন্থি আছে, যেহেতু আমরা রাসায়নিক গ্রন্থি নিয়ে আলোচনা করছি। প্রথমত সব জায়গায় তো যান্ত্রিক পরিপাক হয়। মুখের মধ্যে যান্ত্রিক পরিপাক হয়, কারণ মুখের মধ্যে দাঁত থাকে, দাঁত দিয়ে আমরা চর্বণ করি। যান্ত্রিক পরিপাক হয় এবং রাসায়নিক পরিপাক হয়। রাসায়নিক পরিপাক হয়। তো সব জায়গায় সেম, যান্ত্রিক পরিপাক হবে এবং রাসায়নিক পরিপাক হবে। যান্ত্রিক পরিপাক হবে এবং রাসায়নিক পরিপাক হবে। এখানেও যান্ত্রিক পরিপাক হবে এবং রাসায়নিক পরিপাক হবে। যান্ত্রিক পরিপাক হয় এটা নিজেদের গঠনের জন্য। মুখের মধ্যে দাঁত আছে, দাঁত দিয়ে চর্বণ করি। পাকস্থলীর গঠন, সে হচ্ছে একটা পেশিবহুল অঙ্গ। তো এই পাকস্থলী বিভিন্ন ভাবে মোচড় দিয়ে এটাকে ভাঙবে, এটা গঠনের জন্য। ক্ষুদ্রান্ত সেম, তার গঠনের জন্য যান্ত্রিক পরিপাকটা করবে। রাসায়নিক পরিপাক হয় গ্রন্থির জন্য, পরিপাক গ্রন্থির জন্য। তো মুখের মধ্যে পরিপাক গ্রন্থি আছে, লালা গ্রন্থি, ঠিক আছে? মুখের মধ্যে আছে লালা গ্রন্থি, লালা গ্রন্থি। এর জন্য মুখে রাসায়নিক পরিপাকটা হয়। পাকস্থলীতে আছে গ্যাস্ট্রিক গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি। এর জন্য এই পাকস্থলীতে রাসায়নিক পরিপাকটা হয়। ক্ষুদ্রান্তে আছে আন্তরিক গ্রন্থি, আন্তরিক গ্রন্থি। এর জন্য ক্ষুদ্রান্তে রাসায়নিক পরিপাকটা হয়। ক্ষুদ্রান্তে আন্তরিক গ্রন্থি ছাড়াও যকৃত এবং অগ্নাশয়, অগ্নাশয়, এই দুইটা গ্রন্থি থেকে এনজাইম ক্ষরণ হয়ে এগুলো ক্ষুদ্রান্তে আসে। ক্ষুদ্রান্তে এগুলো কাজ করে, তাই এই দুইটা নিয়ে আলোচনা করব। আন্তরিক গ্রন্থি এটা ক্ষুদ্রান্তের মধ্যেই আছে, নামের মধ্যে আছে আন্তরিক, অন্ত্রের গ্রন্থি। যকৃত, অগ্নাশয় এগুলো ক্ষুদ্রান্তে না, ক্ষুদ্রান্ত থেকে দূরে, বাট এইগুলো যে এনজাইম তৈরি করে এগুলো অ্যাকচুয়ালি কাজ করে ক্ষুদ্রান্তে এসে, এর জন্য এর আলোচনা হবে এইখানে। এবার লালা গ্রন্থি, লালা গ্রন্থি নিয়ে আলোচনা করি মুখের মধ্যে। তো লালা গ্রন্থিতে এক ধরনের এনজাইম আছে, এটাকে বলা হয় স্যালাইভারি অ্যামাইলেজ। স্যালাইভারি, স্যালাইভা, স্যালাইভা মানে হচ্ছে আমাদের লালা। স্যালাইভারি অ্যামাইলেজ, হ্যাঁ, লালার মধ্যে যে অ্যামাইলেজটা আছে, স্যালাইভারি অ্যামাইলেজ, অ্যামাইলেজ, ঠিক আছে? এইখানে তোমরা একটু খেয়াল করো, লালার মধ্যে এই একটা এনজাইম আছে। অ্যামাইলেজ মানে তোমরা কি অবশ্যই জানো, অ্যামাইলেজ মানে হচ্ছে, একটু সাদা কালো নিলে বুঝতে সুবিধা হবে। অ্যামাইলেজ, অ্যামাইলেজ মানে তোমরা জানো এটা একটা অ্যামাইলোলাইটিক এনজাইম, এটা কাজ করে শর্করার উপর, রাইট? কাজ করে শর্করার উপর, একটু আগে আমরা এটা দেখলাম। তার মানে মুখের মধ্যে যেহেতু শুধু একটাই এনজাইম আছে এবং সেটা কাজ করে শর্করার উপর, তাহলে মুখে শুধু শর্করা পরিপাকের কাজটা শুরু হয়। বাকি আমিষ এবং চর্বি, আমিষ এবং চর্বি এদের পরিপাক মুখে হয় না। আমিষ চর্বি এদের পরিপাক মুখে হয় না, বিকজ মুখে যে এনজাইম আছে সেটা শুধু শর্করার উপর কাজ করতে পারে। আরে গ্যাস্ট্রিক গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থির মধ্যে অনেক কিছু আছে, এর মধ্যে একটা এনজাইম আছে, এর নাম হচ্ছে পেপসিন, পেপসিন, ঠিক আছে? তো পেপসিন তোমরা জানো এটা প্রোটিওলাইটিক এনজাইম, রাইট? প্রোটিওলাইটিক এনজাইম। এটা কাজ করে কার উপর? প্রোটিনের উপর, প্রোটিন বা আমিষের উপর। তো আমিষের পরিপাকটা এখানে হয়, একটু হয়। বাকি শর্করা এবং চর্বি এদের পরিপাকটা এখানে হয় না, কারণ আর কোনো এনজাইম নাই, অ্যামাইলোলাইটিক কিংবা লিপোলাইটিক কোনো এনজাইম এখানে নাই। সবচেয়ে বেশি রাসায়নিক পরিপাক হয় ক্ষুদ্রান্তে, আমরা পড়ছিলাম। তো ক্ষুদ্রান্তে সব ধরনের খাদ্যের পরিপাক হবে, শর্করা, আমিষ, চর্বি সব ধরনের। কারণ কি, ক্ষুদ্রান্তে যে রসগুলো আছে, আন্তরিক গ্রন্থি, আন্তরিক গ্রন্থির মধ্যে আছে আন্তরিক রস, আন্তরিক গ্রন্থি যে রসটা তৈরি করে, ক্ষরণ করে, তাকে বলা হয় আন্তরিক রস। এবং অগ্নাশয় গ্রন্থি এক ধরনের রস ক্ষরণ করে, তার নাম হচ্ছে অগ্নাশয় রস।
আন্তরিক রসে এবং অগ্ন্যাশয় রসে সব ধরনের এনজাইম আছে। শর্করাকে পরিপাককারী এনজাইম যেগুলো আছে, শর্করাকে আমরা যদি ভাঙতে চাই, যেসব অ্যামাইলোলাইটিক এনজাইম গুলো আছে তোমরা নাম পড়ছো সেটা আছে। প্রোটিনকে আমরা যে ভাঙতে চাই, প্রোটিনকে, তাহলে যে প্রোটিওলাইটিক এনজাইম ট্রিপসিন সেটা আছে। লিপিডকে যদি আমরা ভাঙতে চাই, সেই লিপিডকে ভাঙা লিপোলাইটিক এনজাইম লাইপেজ সেগুলোও আছে। এটা আমরা বই থেকে পড়ব। যেহেতু আছে, এর জন্য আমাদের ক্ষুদ্রান্তে সব ধরনের খাদ্যের পরিপাক ঘটে। এর জন্য এখানে বলা হয় সবচেয়ে বেশি ক্ষুদ্রান্তে এই খাদ্যের পরিপাকটা ঘটে। তো সবচেয়ে বেশি যান্ত্রিক পরিপাক হয় পাকস্থলীতে এবং সবচেয়ে বেশি রাসায়নিক পরিপাক হয় ক্ষুদ্রান্তে। এই যে টোটাল যে আমি আলোচনাগুলো করলাম, তোমাদের যদি স্ক্যাটার্ড না হয়ে যায়, আমি আবার একটু রিক্যাপ করি যে বিষয়টা কি হচ্ছে। আমরা তিনটা জায়গায় খাদ্য পরিপাক নিয়ে আলোচনা করবো। এক হচ্ছে মুখ, এক হচ্ছে পাকস্থলী, এক হচ্ছে ক্ষুদ্রান্ত। তোমাদের মাথায় সেই ডায়াগ্রামটা ঘুরতে হবে যে প্রথমে হচ্ছে মুখ, তারপর একটা অন্ননালী, তারপর পাকস্থলী, তারপর হচ্ছে ক্ষুদ্রান্ত, এরপরে বৃহদান্ত, এরপরে হচ্ছে পায়ু। তো মুখের মধ্যে, পাকস্থলীতে এবং ক্ষুদ্রান্তে আমরা পরিপাক নিয়ে আলোচনা করব। এবং পরিপাক হবে তিনটা খাদ্য উপাদানের: শর্করা, আমিষ, চর্বি। বিকজ এই তিনটা আমাদের শক্তি দেয়, বাকিগুলো আমাদেরকে শক্তি দেয় না, আমরা এনার্জি পাই না সেগুলো থেকে। তো প্রথমত মুখের মধ্যে লালা গ্রন্থি আছে, যেহেতু রাসায়নিক পরিপাক হয়। পাকস্থলীতে গ্যাস্ট্রিক গ্রন্থি আছে এবং ক্ষুদ্রান্তে আন্তরিক গ্রন্থি আছে। এবং আদার্স যকৃৎ এবং অগ্ন্যাশয় থেকে বিভিন্ন এনজাইম তৈরি হয়, সেগুলো অ্যাকচুয়ালি ক্ষুদ্রান্তে এসে কাজ করে। তো সেগুলো নিয়ে এখানে আলোচনা হবে, সে রসটা নিয়ে, সে এনজাইমটা নিয়ে আলোচনা হবে। তো মুখের মধ্যে যে লালা গ্রন্থি আছে সেখানে স্যালাইভারি অ্যামাইলেজ নামে একটা এনজাইম আছে। যেহেতু অ্যামাইলেজ মানে অ্যামাইলোলাইটিক এনজাইম, মানে শর্করাকে সে ভাঙে, তাহলে মুখে শুধু শর্করা পরিপাকটা হবে এবং জাস্ট শুরু হবে আর কি। পাকস্থলীতে গ্যাস্ট্রিক গ্রন্থি আছে। গ্যাস্ট্রিক গ্রন্থির মধ্যে আছে পেপসিন নামক একটা এনজাইম, তোমরা এটা মুখস্থ রাখবা। এই পেপসিনটা কাজ করে প্রোটিনের উপরে, তোমরা জানো, বিকজ এটা একটা প্রোটিওলাইটিক এনজাইম। তার মানে পাকস্থলীতে শুধু প্রোটিনের পরিপাকটা হবে, বাকি শর্করা চর্বির কোনো পরিপাক হবে না, কারণ কোনো এনজাইম নাই এখানে। ক্ষুদ্রান্তে আন্তরিক গ্রন্থি থেকে আন্তরিক রস নিঃসরিত হয় এবং অগ্ন্যাশয় থেকে অগ্ন্যাশয় রস নিঃসরিত হয়। এই দুই ধরনের রসে প্রায় সব ধরনের খাদ্য উপাদান, শর্করা, আমিষ, চর্বি কে পরিপাক করার জন্য যে এনজাইমগুলো লাগে সবগুলো আছে। এর জন্য ক্ষুদ্রান্তে সব ধরনের খাদ্যের পরিপাক হয় এবং সবচেয়ে বেশি পরিপাক এই ক্ষুদ্রান্তেই হয়। ক্ষুদ্রান্তের পরে আছে বৃহদান্ত্র। বৃহদান্ত্রে কোনো পরিপাক হয় না। বৃহদান্ত্রে সে পরিপাক কিন্তু খাদ্যদ্রব্য যেগুলো আছে এগুলোকে শোষণ করা হয়, ঠিক আছে, শোষণ হয়। আর সেই খাদ্যদ্রব্য থেকে পানি যেগুলো আছে পানিকে শোষণ করে ইত্যাদি, এগুলো আমরা বই থেকে পড়ব। এটা হচ্ছে টোটাল একটা ধারণা। এবার আমরা একটু বই চলে যাব। এবার আমরা একটু বই চলে যাই যাতে দেখা দিতে পারি। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বই। এখান থেকে পরিপাকের আলোচনা শুরু। তো আশা করি তোমরা দেখতে পারতেছো। তো পরিপাক, পরিপাক কি অ্যাকচুয়ালি? আমরা যে খাবার খাই, জটিল খাবার, হুম, এই জটিল খাবারকে আমাদের কোষ সরাসরি গ্রহণ করতে পারে না। তাই এগুলোকে শোষণযোগ্য কোষ উপাদান সরল, সহজ, সরল এবং তরল অবস্থায় রূপান্তরিত করা আবশ্যক। যে প্রক্রিয়াই হয় সেটা হচ্ছে পরিপাক। এটা দুইটা, একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক, একটা হচ্ছে রাসায়নিক পরিপাক। তো যান্ত্রিক পরিপাক কি বললাম, যে দাঁত দিয়ে চিবানো। এবং রাসায়নিক পরিপাক এটা হয় বিভিন্ন এনজাইম, বিভিন্ন পরিপাক রসের মধ্যে বিভিন্ন এনজাইম থাকে। এই এনজাইমগুলোর মাধ্যমে জটিল যে খাদ্য উপাদান এগুলো ভেঙে সরল খাদ্য উপাদানে পরিণত হয়। এগুলো হচ্ছে রাসায়নিক পরিপাক। তো রাসায়নিক পরিপাক গেল। তো এই পরিপাকের সাথে যে তন্ত্র বা সিস্টেমটা জড়িত সেটা হচ্ছে পরিপাক তন্ত্র বা পৌষ্টিক তন্ত্র, ডাইজেস্টিভ সিস্টেম। এই ডাইজেস্টিভ সিস্টেমের দুইটা পার্ট, এক হচ্ছে পৌষ্টিক নালী, এক হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। গ্রন্থি থেকে এনজাইম ক্ষরণ হয় এবং নালী হচ্ছে যেই যেই জায়গা দিয়ে খাদ্য যাতায়াত করে সেটা হচ্ছে নালী। পৌষ্টিক নালী যেটা শুরু হয় মুখ থেকে এবং এটা পায়ু পর্যন্ত বিস্তৃত, ঠিক আছে। এই যে দেখো, এই মুখ থেকে শুরু হবে এবং পায়ু পর্যন্ত বিস্তৃত, এটা হচ্ছে পরিপাক নালী। টোটালটা হচ্ছে পরিপাক নালী। তো আমরা একটু পরিপাক নালীতে কি কি আছে জাস্ট নামটা আগে দেখি। এক হচ্ছে মুখ, মুখের পরে আছে মুখ গহ্বর। মুখ হচ্ছে এই যেটা, পরে মুখের গহ্বর। মুখের ভিতরে দাঁত আছে, দাঁতের কিছু সংকেত আছে, দন্ত সংকেত বলা হয়, এবং দাঁতের স্ট্রাকচার আছে, কি কি ধরনের দাঁত আছে আমরা দাঁত নিয়ে একটু পরে পড়বো। আমাদের মূলত কাজ এখন যেহেতু পরিপাক নিয়ে আলোচনা, তো পরিপাক নিয়েই থাকে। এরপরে মুখ গহ্বর, পরে আছে গলবিল, গলবিল, ফ্যারিংস, পরে আছে অন্ননালী, এটা হচ্ছে ইসোফেগাস, পরে আছে স্টোমাক বা পাকস্থলী, পরে আছে অন্ত্র বা ইন্টেস্টাইন, ইংলিশ গুলো তোমরা পড়বা। তো অন্ত্র যেটা, অন্ত্রের পার্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন, একটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন, ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্র। সব শেষ হচ্ছে পায়ু। এগুলো হচ্ছে নালী, ঠিক আছে, এগুলো হচ্ছে নালী, পরিপাক নালী। তো পরিপাক নালী হচ্ছে অ্যাকচুয়ালি শুরু থেকে এই মুখ থেকে। মুখের পরে হচ্ছে গলবিল, পরে অন্ন নালী, তারপর হচ্ছে পাকস্থলী, পাকস্থলীর পর ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্তের আবার তিনটা পার্ট, ঠিক আছে, ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। ডিউডেনাম,
জেজুনাম আর হচ্ছে ইলিয়াম। তারপরে বৃহদান্ত্র, ঠিক আছে, এটা হচ্ছে ক্ষুদ্রান্ত্র, এটা হচ্ছে বৃহদান্ত্র, এটা হচ্ছে পায়ু। এই যে টোটাল এই জায়গাটা, এটা হচ্ছে পরিপাক নালী। যকৃত, এটা কিন্তু পরিপাক নালীর অংশ না, এটা হচ্ছে পরিপাক গ্রন্থির পার্ট, ঠিক আছে, যকৃত। এর জন্য আমরা যকৃত নিয়ে কোনো কথা বলতেছি না এখন। এগুলো হচ্ছে পরিপাক নালী। এবার পরিপাক নালীর কথা গেল। এবার তোমরা যকৃত, ঠিক আছে, এটা হচ্ছে পরিপাক নালী, এই টোটালটা হচ্ছে পরিপাক নালী। এবার পরিপাক গ্রন্থি কোথায় আছে? পরিপাক গ্রন্থি কি কি আছে আগে বই থেকে আমরা দেখবো, তারপর ডায়াগ্রামে দেখবো। পরিপাক গ্রন্থি দেখি বইয়ের মধ্যে, এই যে পৌষ্টিক গ্রন্থি বা পরিপাক গ্রন্থি। তো গ্রন্থি কি কি আছে আগে নাম জানো? এক হচ্ছে লালা গ্রন্থি, যকৃত, তারপর হচ্ছে অগ্নাশয় এবং গ্যাস্ট্রিক গ্রন্থি, আন্ত্রিক গ্রন্থি। এগুলো হচ্ছে পরিপাক গ্রন্থি। কি কি আছে আবার? লালা গ্রন্থি, যকৃত, অগ্নাশয়, গ্যাস্ট্রিক গ্রন্থি, আন্ত্রিক গ্রন্থি। এগুলো এবার কই আছে এবার একটু আমরা দেখি। আচ্ছা, এটা হচ্ছে সেই কি বলে পরিপাক তন্ত্রের ডায়াগ্রামটা, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে পরিপাক তন্ত্রের ডায়াগ্রাম। তো এবার গ্রন্থিগুলো কোথায় আছে আমরা একটু দেখবো। প্রথমত এই যে এখানে এই জায়গাটায় আছে আমাদের লালা গ্রন্থি, এই যে হলুদ হলুদ কালার, এগুলো হচ্ছে লালা গ্রন্থি। এই যে যকৃত, যকৃত একটা লালা গ্রন্থি। পাকস্থলীর যে প্রাচীর, এই পাকস্থলীর প্রাচীরে কিছু পরিমাণ গ্রন্থি থাকে, ক্ষরণ করে যেগুলো, এগুলোকে বলে গ্যাস্ট্রিক গ্রন্থি। এটা হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি। এই যে একটা পাতার মতো স্ট্রাকচার দেখা যায়, পাতার মতো, হ্যাঁ, এটা হচ্ছে এরকম, এরকম একটা স্ট্রাকচার। এটাকে বলা হয় অগ্নাশয়। অগ্নাশয় একটা গ্রন্থি। আর এই যে ক্ষুদ্রান্ত, যেটা এই ক্ষুদ্রান্তের প্রাচীরে এখানেও একটা গ্রন্থি আছে, বলা হয় আন্তরিক গ্রন্থি। ক্ষুদ্রান্ত, অন্ত্র, অন্ত্রের মধ্যে যে গ্রন্থি, আন্তরিক গ্রন্থি। এইগুলো হচ্ছে টোটাল পৌষ্টিক গ্রন্থি যেগুলো আছে। এই পৌষ্টিক গ্রন্থি কি কি আছে তোমরা জাস্ট নামগুলো এখন আপাতত জানো। জানার পর এবার কি পড়তে হবে সেটা আমি একটু তোমাদের দেখাইছি। প্রথমত মুখ, মুখ থেকে তোমরা দেখবা যে মুখ, মুখ দিয়ে আমাদের পৌষ্টিক নালী, যেটা নালী শুরু হয়। আমরা এখন নালীর মধ্যে আছি, হ্যাঁ, নালীর মধ্যে আছি। তো মুখ গহ্বর, মুখের মধ্যে দাঁত থাকে, জিহ্বা থেকে লালা গ্রন্থি থাকে। তো এই দাঁতের কিছু জিনিস আছে, হ্যাঁ, দাঁত, দাঁত প্রথমে যান্ত্রিক পরিপাকের সাথে সম্পর্কিত, এর জন্য চিবিয়ে খাদ্যকে ছোট ছোট করে। জিহ্বার কাজকে, জিহ্বা হচ্ছে খাবার নাড়াতে সাহায্য করে এবং স্বাদ গ্রহণে সাহায্য করে। এবং লালা গ্রন্থি থেকে এনজাইম খরিত হয়, যেটা রাসায়নিক পরিপাকের সাথে জড়িত। তো লালা গ্রন্থি কোথায় কি আছে আমরা জিনিসটা দেখবো, একটু পরে দেখবো। তো লালা গ্রন্থি থেকে যে লালা রস নিঃসৃত হয়, এর মধ্যে মিউসিন থাকে। মিউসিনের কাজ হচ্ছে খাবারকে পিচ্ছিল করা এবং গলা ধঃকরণে সাহায্য করা। তো লালা রসে টাইলিন এবং মল্টেস নামক এনজাইম আছে, ঠিক আছে। টাইলিন, অ্যাকচুয়ালি টাইলিন আছে, মল্টেসটা আছে, তোমরা মনে রাখবে। এবার দাঁতের একটা স্ট্রাকচার আছে, ঠিক আছে, দাঁতের স্ট্রাকচারটা আমরা পরে পড়বো। আমরা পরে পড়বো দাঁতের সংকেত, দাঁতের স্ট্রাকচার, এটা পরে পড়বো। এরপর হচ্ছে গলবিল। গলবিল কি? গলবিল হচ্ছে মুখ্য গহ্বরের পরের যে অংশটা, সেটা হচ্ছে গলবিল। অন্ননালী হচ্ছে গলবিল থেকে পাকস্থলীর মাঝখানে যে বিস্তৃত নালী, এটা হচ্ছে অন্ননালী। এই দুই জায়গায় কোনো পরিপাক হয় না, আমি বলছিলাম কোনো পরিপাক হয় না। তো এদের কাজ কি? এদের কাজ হচ্ছে খাবারকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। মুখ থেকে অন্ননালীতে খাবার নেওয়ার কাজ হচ্ছে গলবিলের। এবং অন্ননালী থেকে, গলবিল থেকে পাকস্থলীতে খাবার নিয়ে যাওয়ার কাজ হচ্ছে অন্ননালীর। এদের কাজ হচ্ছে শুধু খাদ্যকে পরিবহন করা। এবার পাকস্থলী আসো। তো পাকস্থলীতে কি পড়বা? যে এটা হচ্ছে অত্যন্ত পুরু এবং পেশিবহুল, এবং অসংখ্য গ্যাস্ট্রিক গ্রন্থি এখানে থাকে। আমরা বললাম যেহেতু এটা একটা পেশিবহুল, এই জন্য সংকোচন প্রসারণ করে, ঠিক আছে, মোচড় দেয়। সংকোচন প্রসারণের মাধ্যমে খাদ্যবস্তুকে সে মন্ডে পরিণত করে, মানে যান্ত্রিক পরিপাক। তো গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে বিভিন্ন রস নিঃসৃত হয়, যার মধ্যে এনজাইম থাকে, এটা আমরা জানি। এরপর হচ্ছে অন্ত্র। অন্ত্র হচ্ছে পাকস্থলীর পরবর্তী অংশ। এটা হচ্ছে লম্বা একটা পেঁচানো নালিকা, এটা দুইটা অংশ থাকে, একটা হচ্ছে ক্ষুদ্রান্ত, একটা হচ্ছে বৃহদান্ত্র। তো ক্ষুদ্রান্ত যেটা, এটা হচ্ছে লম্বা পেঁচানো নালী। ক্ষুদ্রান্তই আসলে বড়, হ্যাঁ, ক্ষুদ্রান্ত অ্যাকচুয়ালি সাইজে, লম্বায় এটা বড়, দৈর্ঘ্যে বড়। তো ক্ষুদ্রান্তের অংশ হচ্ছে তিনটা। কি কি আছে নাম জানবো তোমরা: ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। তো ডিউডেনামে অ্যাকচুয়ালি আমরা যে বললাম ক্ষুদ্রান্তে সবচেয়ে বেশি পরিপাক হয়, এটা অ্যাকচুয়ালি হয় ডিউডেনামে। কিভাবে হয় এটা আমরা একটু পরে দেখবো। তো ডিউডেনামে, ডিউডেনাম কোথায় আছে আমরা একটু দেখি, ঠিক আছে। এই যেটা হচ্ছে তোমাদের পাকস্থলী, এরপরে ক্ষুদ্রান্ত শুরু। এই জায়গাটা হচ্ছে ডিউডেনাম। এই জায়গাটা হচ্ছে তোমার ডিউডেনাম। এই যে ডিউডেনামে দেখো, এইখান থেকে একটা নালী আসতেছে, এটা হচ্ছে অগ্নাশয়, হ্যাঁ, এই যে পাতার মতো অগ্নাশয়, অগ্নাশয় থেকে আরেকটা নালী আসতেছে। এই দুইটা নালী মিলে ডিউডেনামে উন্মুক্ত হয়েছে, রাইট। উপরের যে নালী, এটা হচ্ছে পিত্তনালী। আর অগ্নাশয় থেকে যে নালী, এটা হচ্ছে অগ্নাশয় নালী। হুম, এই জিনিসটা এখানে লেখা আছে, তোমরা দেখো। ডিউডেনামে পিত্তনালীর মাধ্যমে পিত্তরস এবং অগ্নাশয় থেকে অগ্নাশয় রস, এই দুইটা রস, পিত্তরস এবং অগ্নাশয় রস, এই দুইটা নালীর মাধ্যমে ডিউডেনামে আসে।
এবং আন্তরিক গ্রন্থি, ক্ষুদ্রান্তের যে নিজস্ব গ্রন্থি, আন্তরিক গ্রন্থিতে আন্তরিক রসও থাকে। আন্তরিক রস, পিত্তরস, অগ্ন্যাশয় রস, তিনটা রসের মধ্যে সব ধরনের খাদ্য পরিপাককারী এনজাইম থাকে, এর জন্য ডিউডেনাম বা ক্ষুদ্রান্তে সবচেয়ে বেশি খাদ্য পরিপাক হয়। এবং ক্ষুদ্রান্ত যেটা, ক্ষুদ্রান্তের এই প্রাচীরটা, ঠিক আছে, এই প্রাচীর আমি একটু দেখাই তোমাদের। এই প্রাচীর অ্যাকচুয়ালি অনেকটা এরকম, এই যে অনেকগুলো আঙুলের, হ্যাঁ, আঙুলের মতো স্ট্রাকচার নিয়ে গঠিত। এগুলোকে বলা হয় ভিলাই, ঠিক আছে, এগুলো হচ্ছে ভিলাই। এই ভিলাই, ঠিক আছে, এগুলো হচ্ছে ভিলাই। এই জিনিসটা এখানে লেখা আছে যে ক্ষুদ্রান্ত অনেকগুলো ভিলাস নিয়ে গঠিত। তো এই ভিলাসেই অ্যাকচুয়ালি আমরা যে খাবারটা খাই সেটা শোষণ হয়। তো আমরা পরিপাক নিয়ে আলোচনা করতেছি আজকে, শোষণ পরের কথা। শোষণ এখানে হয় ভিলাইয়ের মাধ্যমে হয়। বৃহদান্ত্র, বৃহদান্ত্রে কোনো খাদ্যের পরিপাক হয় না, ঠিক আছে। বৃহদান্ত্রে কোনো খাদ্যের পরিপাক হয় না। এর তিনটা অংশ নাম জানবা: সিকাম, কোলন এবং মলাশয়। এবং সিকামের সাথে আহ অ্যাপেন্ডিক্সটা যুক্ত থাকে সিকামের সাথে, এটা মনে রাখবা। বৃহদান্ত্রে মূলত পানি শোষণ হয়, মল তৈরি হয় এবং মল জমা থাকে। এই তিনটা কাজ: পানি শোষণ, মল তৈরি এবং মল জমা থাকে। এটা হচ্ছে বৃহদান্ত্রের কাজ। এবার পায়ু, পায়ু হচ্ছে সেই পায়ু ছিদ্র যেখান থেকে খাবার বেরিয়ে যায়। এটা হলো টোটাল পরিপাক নালী থেকে তোমাদের পড়াশোনা। এবার পরিপাক গ্রন্থি আসে। পরিপাক গ্রন্থিটা অ্যাকচুয়ালি মেইন, যেহেতু রাসায়নিক পরিপাক নিয়ে আমরা এখানে আলোচনা করতেছি। তো প্রথমে লালা গ্রন্থি সম্পর্কে আমরা জানি যে এটা আছে মুখের মধ্যে। তো লালা গ্রন্থি আছে ৩ জোড়া, মানে ৬টা, ৩ জোড়া। একটা নাম হচ্ছে প্যারোটিড গ্রন্থি, একটা নাম হচ্ছে সাব ম্যাক্সিলারি গ্রন্থি, একটা নাম হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্রন্থি। তো প্যারোটিড গ্রন্থি এটা কোথায় আছে? দুই কানের সামনে এবং নিচে। সাব ম্যাক্সিলারি গ্রন্থি এটা কোথায় আসে? চোয়ালের নিচে। সাবলিঙ্গুয়াল গ্রন্থি এটা আছে চিবুকের নিচে। সবগুলো এক জোড়া করে, মানে ২টা করে। এই লালা গ্রন্থি থেকে যে রসটা নিঃসৃত হয় এর নাম হচ্ছে লালা বা স্যালাইভা। এর মধ্যে একটা এনজাইম থাকে নাম টায়ালিন। টায়ালিনের আরেকটা নাম হচ্ছে স্যালাইভারি অ্যামাইলেজ। তো টায়ালিন যা, স্যালাইভারি অ্যামাইলেজ তাই। এই এনজাইম থাকে। তার মানে যেহেতু এটা একটা অ্যামাইলোলাইটিক এনজাইম, সেটা শর্করা পরিপাকে হেল্প করবে, ঠিক আছে। এবার আসে যকৃত। যকৃত হচ্ছে, তোমাদের মনে রাখতে হবে, যকৃত এই যে এটা অনেক বড় একটা গ্রন্থি, ঠিক আছে। সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে যকৃত। এই যকৃত সম্পর্কে তোমাদের পড়তে হবে, এটা আমাদের পাকস্থলীর ডান সাইডে আছে, ঠিক আছে, এবং উদর গহ্বরের ওপরে আছে, ডায়াফ্রামের উপরে আছে, এবং পাকস্থলীর ডান সাইডে আছে। এটা সবচেয়ে বড় গ্রন্থি, মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি। এটার কালারটা হচ্ছে লালচে খয়েরি রং। এর ২টা খণ্ড, ঠিক আছে, অ্যাকচুয়ালি ৪টা অসম্পূর্ণ খণ্ড। এর মধ্যে ২টা বড় বড় খণ্ড। এর মধ্যে ডান খণ্ড যেটা, এটা একটু বড়, বাম থেকে কিছুটা বড়। প্রতিটা খণ্ড মানে অসংখ্য লোবিউল নিয়ে গঠিত, ঠিক আছে। ২টা খণ্ড বা ৪টা যে অসম্পূর্ণ খণ্ড, এগুলো অসংখ্য লোবিউল নিয়ে গঠিত। লোবিউল মানে হচ্ছে টিস্যু, যেটা টিস্যু, টিস্যু বলতে পারো বা কোষ বলতে পারো। কোষের যে একটা কালেকশন, লোবিউল নিয়ে গঠিত। এই প্রতিটি লোবিউল অসংখ্য কোষ থাকে, ঠিক আছে, কোষের একটা কালেকশন। এই যকৃত, এই যকৃতের কাজ হচ্ছে পিত্ত রস বা বাইলকে তৈরি করা, ঠিক আছে, বাইল তৈরি করা। তোমরা একটু এই ডায়াগ্রামটা দেখো। এটা হচ্ছে যকৃত, ঠিক আছে। যকৃতের নিচে একটা থলির মতো স্ট্রাকচার আছে, এটার নাম হচ্ছে পিত্তথলি, ঠিক আছে। এই পিত্তথলিতে পিত্ত রস এসে জমা হয়, পিত্ত রস। এই পিত্ত রসটা এখানে জমা হয়, পিত্তথলিতে জমা হয়। তো পিত্তরস তৈরি করে কে? তৈরি করে যকৃত, ঠিক আছে। যকৃত তৈরি করে এই পিত্তথলিতে পিত্ত রসটা জমা রাখে। তোমরা পিত্তথলি দেখে যদি প্রশ্ন করা হয় পিত্ত রস তৈরি তৈরি হয় কোথায়, তোমরা পিত্তথলি অ্যান্সার করো। ভুল। পিত্তথলিতে জমা থাকে, তৈরি করে যকৃত। এইবার এই জিনিসটা তোমরা দেখো যে বাইল, পিত্তরস ইংলিশ হচ্ছে বাইল। বাইল তৈরি করে যকৃত। এবং এই পিত্তরস হচ্ছে ক্ষারীয়, ঠিক আছে, এটা হচ্ছে ক্ষারীয়। এবং যেহেতু যকৃতে অনেক ধরনের বিক্রিয়া হয়, এটাকে বলা হয় জৈব রসায়নাগার বা রসায়ন গবেষণাগার। প্রায় ৫০০-র অধিক বিভিন্ন ধরনের বিক্রিয়া যকৃতে হয়। এটা হচ্ছে যকৃতের কথা গেল। তো যকৃতের নিচে পিত্তথলি থাকে, যেটা বললাম, বা পিত্তাশয় বলা হয় এটাকে। এখানে পিত্তরস জমা থাকে। তো পিত্তথলিতে পিত্তরসটা জমা থাকে। তো পিত্তরস হচ্ছে গাঢ় সবুজ বর্ণের এবং তিক্ত, তিতা স্বাদযুক্ত। তো পিত্তথলি, পিত্তনালীর মাধ্যমে পিত্তথলি থেকে একটা নালী বের হয়, তোমাকে একটু আগে দেখাইলাম। সেটা অগ্ন্যাশয় নালীর সাথে যুক্ত হয়। এবং এই অভিন্ন যে একটা নালী তৈরি করে, ২টা নালী একসাথে যুক্ত হয়, সেটা ডিউডেনাম, ক্ষুদ্রান্তের যে প্রথম পার্ট, সেখানে প্রবেশ করে। এই যে তোমার এখানে তোমাদের একটু আবার দেখাই, হ্যাঁ, একটু মুছে আবার দেখাই, যে তোমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই যে দেখো, এটা হচ্ছে পিত্ত থলি, এটা হচ্ছে অগ্ন্যাশয়, আর এটা হচ্ছে ক্ষুদ্রান্ত। হ্যাঁ, ক্ষুদ্রান্তের প্রথম পার্ট এটা হচ্ছে ডিউডেনাম। এটা হচ্ছে ডিউডেনাম, ধরো। এই যে পিত্তথলি থেকে একটা নালী বের হয়, পিত্তনালী। অগ্ন্যাশয় থেকে একটা নালী বের হয়, অগ্ন্যাশয় নালী। এই পিত্তনালী আর অগ্ন্যাশয় নালী একসাথে মিলে একটা অভিন্ন নালী তৈরি করে, যেটা এই ক্ষুদ্রান্তে প্রবেশ করে। পিত্ত নালী দিয়ে পিত্ত রস আসে, অগ্ন্যাশয় নালী দিয়ে অগ্ন্যাশয় রস আসে। এবং ক্ষুদ্রান্তের নিজস্ব
যে রস, আন্তরিক রস তো আছেই, এই সব মিলিয়ে ক্ষুদ্রান্তে বা ডিউওডেনামে পরিপাক হয়। আচ্ছা, এবার যকৃতের কাজ। যকৃত যেহেতু সবচেয়ে বড় গ্রন্থি, এবং এই যকৃতের কাজটা আমাদের খুব ভালো করে পড়তে হবে, হ্যাঁ। যকৃতের কাজ কি? প্রথম কাজ পিত্ত রসকে তৈরি করা। পিত্ত রসের মধ্যে কি কি থাকে তোমাদের জানতে হবে। পিত্ত লবণ থাকে, পানি থাকে, কোলেস্ট্রল থাকে, খনিজ লবণ থাকে, এবং এটা পিত্তথলিতে জমা হয়। এটা ডিউওডেনামে এসে পরিপাকে অংশ নেয়। পিত্ত রসের মধ্যে কোনো এনজাইম থাকে না, এটা ইম্পর্টেন্ট। পিত্ত রসের মধ্যে কোনো এনজাইম থাকে না, পিত্ত রসের মধ্যে কোনো এনজাইম থাকে না, মানে পিত্ত রস সরাসরি কোনো খাদ্য পরিপাকের সাথে জড়িত না, যেটা একটা কাজ আছে, আমরা একটু পরে পড়বো। যকৃত আমাদের গ্লুকোজ, যেটা আমাদের কাজ হচ্ছে শর্করাকে ভেঙে, জটিল শর্করাকে ভেঙে গ্লুকোজে পরিণত করা, সরল শর্করাকে পরিণত করা। এই গ্লুকোজটা হচ্ছে আমাদের বডির প্রত্যেকটা সেলে পাঠানো, সেল যাতে কাজ করতে পারে। তো গ্লুকোজকে প্রত্যেকটা সেলে পাঠানোর পর এক্সট্রা যে গ্লুকোজ গুলো থাকবে, সব গ্লুকোজ তো আর আমরা একসাথে ইউজ করি না। এক্সট্রা যে গ্লুকোজটা থাকবে, সেই এক্সট্রা গ্লুকোজটাকে আমরা অনেকগুলো গ্লুকোজ একসাথে গ্লাইকোজেন হিসেবে জমা রাখি, হ্যাঁ। অনেকগুলো গ্লুকোজ একসাথে যদি আমরা রাখি, এটাকে বলা হয় গ্লাইকোজেন। তো গ্লাইকোজেন রূপে জমা থাকে যকৃতে, ঠিক আছে। এটা হচ্ছে যকৃতে, যকৃতে এসে গ্লাইকোজেন রূপে জমা থাকে, এই জিনিসটা জানবা। পিত্তরস, পিত্তরস আমরা বলছিলাম যে পিত্তরস এটা হচ্ছে একটা ক্ষারীয়, ক্ষারীয় একটা দ্রবণ, একটা ক্ষারীয় একটা পরিবেশ। পিত্তরস, ঠিক আছে, আচ্ছা, এটা ক্ষারীয়। পিত্তরস হচ্ছে ক্ষারীয়, ক্ষারীয় গুণ সম্পন্ন। তো পিত্তরসে কোনো উৎসেচক বা এনজাইম থাকে না। যেহেতু কোনো এনজাইম থাকে না, এর জন্য পিত্তরস কোনো খাবার সরাসরি পরিপাকের সাথে জড়িত না। কিন্তু পিত্তরসের আরেকটা কাজ আছে। পিত্তরসের মধ্যে তোমরা জানো পিত্ত লবণ আছে। তো পিত্ত লবণ চর্বির উপর কাজ করে। চর্বিকে, যেহেতু চর্বি একটা বড় জিনিস, বড় একটা অণু, চর্বিকে পিত্ত লবণ আগে, পিত্ত লবণ ভেঙে দেয়, ঠিক আছে, ভেঙে টুকরো টুকরো করে। এই টুকরো টুকরো করার পর লাইপেজ নামক একটা লিপোলাইটিক এনজাইম আছে, তখন সেটা এই চর্বির উপর কাজ করতে পারে, ঠিক আছে। তার মানে পিত্তরস যদিও সরাসরি কোনো পরিপাকের সাথে জড়িত না, কিন্তু পিত্তরস পরিপাকে সহায়তা করে। লিপিড বা চর্বিকে আগে সে টুকরা টুকরা করে, যান্ত্রিক পরিপাকের মতো। অ্যাকচুয়ালি এটা রাসায়নিক পরিপাক এর অংশ, এটাকে যান্ত্রিক বলতে পারো। পিত্তরস এর মাধ্যমে যেহেতু চর্বির টুকরা টুকরা হয়, এর জন্য এটা একটা যান্ত্রিক পরিপাকের মধ্যে তোমরা বলতে পারো। এই টুকরা টুকরা চর্বির উপর তখন লাইপেজ বা লিপোলাইটিক এনজাইম কাজ করে, তখন এটাকে আহ লিপিড, যেটা চর্বিকে ভেঙে গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড এটা তৈরি করে, ভাঙে। আরেকটা জিনিস যে তোমরা জানো, যে পাকস্থলীতে অ্যাসিডিক একটা পরিবেশ আছে, অম্লীয় পরিবেশ। কারণ পাকস্থলী অ্যাসিড ক্ষরণ করে, হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ করে। এই অ্যাসিডে বা অম্লীয় পরিবেশে এনজাইমগুলো কাজ করতে পারে না, এনজাইমগুলো কাজ করে ক্ষারীয় পরিবেশে। যেহেতু পিত্তরস একটা ক্ষারীয় গুণসম্পন্ন একটা রস, তো যখন খাবারটা পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তে আসলো, তো পাকস্থলীতে ছিল একটা অ্যাসিডিক এনভায়রনমেন্ট। সেখান থেকে যখন এই খাদ্যটা ক্ষুদ্রান্তে আসছে, তো সেই অ্যাসিডিক যে একটা দ্রবণ সেখানে তৈরি হয়েছে, মিশ্রণ তৈরি হয়েছে, মন্ড তৈরি হয়েছে, সেই মন্ডের উপর তো এনজাইমগুলো কাজ করতে পারবে না, ক্ষুদ্রান্ত যে এনজাইমগুলো। তাহলে আগে এই অ্যাসিডিটি বা এই অম্লীয় যে পরিবেশ, এটাকে আগে প্রশমিত করতে হবে। এই প্রশমিত করার কাজটা করবে এই পিত্তরস, যেহেতু এটা ক্ষারীয় গুণ সম্পন্ন। এই ক্ষারীয় গুণ সম্পন্ন এই রসটা তখন সেই মন্ডের উপর কাজ করবে, যে অম্লীয় পরিবেশ তৈরি হয়েছিল, অম্লীয় অবস্থা তৈরি হয়েছিল, সেটা প্রশমিত হবে। তখন এনজাইম গুলো, যত ধরনের এনজাইম আছে বললাম, আন্তরিক রস থেকে, অগ্নাশয় রস থেকে, তারপরে হচ্ছে পিত্তরস থেকে, সব এনজাইম তখন এখানে কাজ করতে পারবে, ঠিক আছে। পিত্তরসে কোনো এনজাইম থাকে না। তো এটা হচ্ছে টোটাল কথা। এখানে রিডিং পড়লে তোমরা এটাই লেখা আছে যে অম্ল ভাবকে সে প্রশমিত করে, ক্ষারীয় পরিবেশ সৃষ্টি করে। তারপরে হচ্ছে পিত্ত লবণ, যেটা, হ্যাঁ, পিত্ত লবণ, সেটা চর্বিকে ক্ষুদ্র দানায় পরিণত করে, আচ্ছা, ইত্যাদি। অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড যেগুলো আছে যকৃতে আসার পর, এটা ইউরিয়া, ইউরিক অ্যাসিড এবং অ্যামোনিয়া রূপে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ তৈরি করে। এই জিনিসটা জানবা যে অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড, প্রোটিন ভাঙার পর যে অ্যামিনো অ্যাসিড থাকবে, সেটা ইউরিয়া, ইউরিক অ্যাসিড এবং অ্যামোনিয়া রূপে বর্জ্য হিসেবে বেরিয়ে যাবে, আমরা এটাকে বলি রেচন, ঠিক আছে। আচ্ছা, স্নেহ জাতীয় পদার্থের শোষণ হয় যকৃতে, এই জিনিসটা হয়, ঠিক আছে। আচ্ছা, রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে, কারণ যেহেতু আমরা গ্লুকোজকে গ্লাইকোজেন রূপে জমা রাখি যকৃতের মাধ্যমে, যদি রক্তে গ্লুকোজ কোনো কারণে কমে যায়, তখন যকৃত থেকে গ্লাইকোজেন গুলো আবার গ্লুকোজে কনভার্ট হয়ে যায় এবং রক্তে গ্লুকোজের মাত্রা আবার বাড়ায় দেয়, এই কাজটা হয়। অগ্নাশয়, অগ্নাশয় কোথায় আছে আগে জানতে হবে। এটা হচ্ছে পাকস্থলীর পিছনে আছে, আড়াআড়ি ভাবে। এটা একটা মিশ্র গ্রন্থি, এটা হচ্ছে একটা মিশ্র গ্রন্থি। মিশ্র গ্রন্থি মানে গ্রন্থি আছে দুই ধরনের, একটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি, একটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি কেন? অন্তঃক্ষরা গ্রন্থি তাদেরকে বলা হয় যারা হরমোনকে ক্ষরণ করে, হরমোন তৈরি করে। আর বহিঃক্ষরা গ্রন্থি তাদেরকে বলা হয় যারা এনজাইম তৈরি করে। তো অগ্নাশয় তাহলে অবশ্যই এই দুইটা কাজই করে, এই তিনটাকে বলা হয় মিশ্র গ্রন্থি, ঠিক আছে। এনজাইম ক্ষরণ করে এবং গ্লুকোজ নিয়ন্ত্রণ করে, হরমোন ক্ষরণ করে, ঠিক আছে।
তো এই জিনিসটা জানবা যে অগ্নাশয় নালীর মাধ্যমে ডিউডেনামে উন্মুক্ত হয়, রাইট? ঠিক আছে, এই জিনিসটা জানবো। তো অগ্নাশয় রসের মধ্যে কি কি থাকে, কি কি এনজাইম থাকে? ট্রিপসিন, লাইপেজ, অ্যামাইলেজ এবং আন্তরিক রস। আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা জানবা একটু। তো ট্রিপসিন কাজ করে কার উপর? শর্করার উপর। ভুল বললাম, ট্রিপসিন কাজ করে প্রোটিনের উপর, লাইপেজ কাজ করে লিপিডের উপর, অ্যামাইলেজ কাজ করে শর্করার উপর। এই জিনিসগুলো তোমরা জানো। তো অগ্নাশয় অম্লক্ষারের সাম্যতা, পানি সাম্যতা, দেহতাপ ইত্যাদি নিয়ন্ত্রণ করে। অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে সে কিছু হরমোন ক্ষরণ করে। কি কি হরমোন? গ্লুকাগন, ইনসুলিন ইত্যাদি। আর বহিঃক্ষরা গ্রন্থি হিসেবে কিছু এনজাইম ক্ষরণ করে। কি কি এনজাইম? এই যে এগুলো, ট্রিপসিন, লাইপেজ, অ্যামাইলেজ, এগুলো। এই তথ্যগুলো একটু জানবা। গ্যাস্ট্রিক গ্রন্থি, এটা কোথায় আছে? পাকস্থলীর প্রাচীরে আছে। গ্যাস্ট্রিক গ্রন্থিতে কিছু পরিমাণ এনজাইম থাকে। কি কি? ট্রিপসিন, লাইপেজ, অ্যামাইলেজ। ট্রিপসিন, লাইপেজ, অ্যামাইলেজ। ট্রিপসিন, লাইপেজ, অ্যামাইলেজ। এখানে লাইপেজ, অ্যামাইলেজ খুবই কম পরিমাণে থাকে। এর জন্য অ্যাকচুয়ালি এখানে অন্যান্য খাদ্যদ্রব্যের পরিপাক হয় না। শুধু ট্রিপসিন থাকার কারণে শুধু কি বলে, প্রোটিনের পরিপাক হয় এখানে, ঠিক আছে? আন্তরিক গ্রন্থি, আন্তরিক গ্রন্থি কোথায় আছে? এটা হচ্ছে ভিলায়ের আন্তরিক প্রাচীরে, ঠিক আছে? আন্তরিক গ্রন্থি, ভিলায়ের যে ক্ষুদ্রান্তের প্রাচীরে, ভিলায়ে থাকে আন্তরিক গ্রন্থিগুলা। এখান থেকে যে রস খরিত হয় এটা হচ্ছে আন্তরিক রস। এইবার খাদ্য পরিপাক ক্রিয়া, হ্যাঁ, এখন হচ্ছে আমাদের খাদ্য পরিপাক কিভাবে হয়। পৌষ্টিক নালীর ভিতরে আগে জটিল যে খাদ্য বস্তু, ঠিক আছে, এগুলো বিভিন্ন হরমোন এবং এনজাইম, এই দুইটার উপস্থিতিতে সরল খাদ্য উপাদানে পরিণত হয়। এটা হচ্ছে পরিপাক। তো প্রথমে এটা আগে সরল দ্রবণীয় অবস্থায় রূপান্তরিত হয়, তারপর সেটা কোষের ভিতরে প্রবেশ করে, শোষণ, আত্তীকরণ ইত্যাদি। আগে আমরা পরিপাক নিয়ে আলোচনা করব। তো পরিপাক হয় মূলত তিন জায়গায়। এক হচ্ছে মুখে, এক হচ্ছে মুখে পরিপাক, এক হচ্ছে পাকস্থলীতে, আর এটা হচ্ছে ক্ষুদ্রান্তে পরিপাক। এবার মুখে কিভাবে হয় একটু দেখি। মুখের মধ্যে আমরা বলছিলাম টায়ালিন বা স্যালাইভারি অ্যামাইলেজ থাকে, যেটা অ্যাকচুয়ালি শর্করার উপর কাজ করে। এই জন্য শুধু শর্করা পরিপাক হয়, ঠিক আছে? শ্বেত সারকে মল্টেজে পরিণত করে। শ্বেত সার মানে হচ্ছে স্টার্চ। স্টার্চ মানে আমরা যেটা খাই, উদ্ভিদ থেকে যে খাই, রুটি, ভাত ইত্যাদি, এটাকে সে মল্টোজে পরিণত করে। আচ্ছা, আমিষ শর্করা, আমিষ এবং স্নেহ, এদের কোনো পরিপাক হয় না, বিকজ কোনো এনজাইম এখানে থাকে না। পেরিস্টেলসিস মানে হচ্ছে খাদ্য যে যায়, ঠিক আছে, খাদ্য যখন আমাদের এখানে আসবে, ধরো যে এখানে আসলো খাদ্য, এটা হচ্ছে তোমাদের একটা পৌষ্টিক নালী। তো খাদ্য ধরে, এটা হচ্ছে খাদ্য মন্ড, এখানে আসলো। তো আসার পর এই যে নালীটা, এই নালীটা পিছন দিকে সংকুচিত হয়ে যাবে, ঠিক আছে? নালী পিছন দিকে সংকুচিত হয়ে যাবে এবং সামনের দিকে প্রসারিত হয়ে যাবে। হইলে লাভটা কি? এই যে খাদ্য উপাদান এখানে আসে, এটা একটু সামনে চলে যাবে, হ্যাঁ, এখানে আসলো। এখানে আসার পর আবার এটার পিছনের যে অংশটা, সেটা সংকুচিত হবে এই নালীর, এবং সামনের অংশটা প্রসারিত হবে, হইলে এই খাদ্যটা সামনে যাবে। তো এই যে এইভাবে সামনে যাওয়া, এটাকে বলা হয় পেরিস্টেলসিস, ঠিক আছে? এটা পেরিস্টেলসিস। তো অন্য নালীর মাধ্যমে খাবার পাকস্থলীতে প্রবেশ করে, অবশ্যই এটা তোমরা জানো। এবার পাকস্থলীতে এখানে পরিপাক হয়। পাকস্থলীতে গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ হয়। এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ হয়। কেন ক্ষরণ হয়? যে খাবারের মধ্যে কোনো ব্যাকটেরিয়া যদি থাকে, তাহলে সেগুলো যাতে নষ্ট হয়ে যায়। এবং আমরা জানি যে গ্যাস্ট্রিক গ্রন্থিতে এক ধরনের এনজাইম থাকে, পেপসিন, ঠিক আছে? পেপসিন হচ্ছে একটা সক্রিয় এনজাইম। তো তোমাদেরকে আমরা বলছিলাম যে পেপসিনটা প্রথমে পেপসিনোজেন হিসেবে থাকে, যেটা নিষ্ক্রিয়, মানে প্রথমে সে কাজ করে না। এই নিষ্ক্রিয় পেপসিনোজেন HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংস্পর্শে এসে সক্রিয় পেপসিনে পরিণত হয়। এই পেপসিনটা তখন আমিষের উপর কাজ করে আমিষকে পলিপেপটাইডে ভেঙে ফেলে, ঠিক আছে? তো এই পাকস্থলীতে শর্করা এবং স্নেহ জাতীয় খাদ্যের কোনো পরিপাক হয় না, বিকজ কোনো এনজাইম এখানে নাই, এবং খাদ্যদ্রব্য পাকমণ্ড বা কাইমে পরিণত হয়। তো আমরা যখন পেপসিন দিয়ে বা HCl দিয়ে এই খাদ্যটাকে অনেকক্ষণ পরিপাক করব, তখন একটা মন্ডে পরিণত হয়, ঠিক আছে? একটা মন্ড, এই মন্ডকে বলা হয় কাইম। আচ্ছা, এবার ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্ত হচ্ছে ক্ষুদ্রান্তের প্রথম অংশ ডিউডেনাম, তারপর জেজুনাম, তারপর ইলিয়াম। তো মূলত ডিউডেনামেই অ্যাকচুয়ালি পরিপাকটা হয়, ঠিক আছে? তো ডিউডেনামে তোমাদের অগ্নাশয় থেকে একটা রস আছে, অগ্নাশয় রস। এটা অ্যাকচুয়ালি ক্ষারীয় একটা রস। তো এটার খাদ্যের যে অম্ল ভাব, যেহেতু পাকস্থলীতে অ্যাসিড ছিল, তার মানে সে কাইমটা, যে মন্ডটা তৈরি হয়েছে পাকস্থলীতে, সেটা এখনো অম্লীয় আছে। অম্লীয় ভাবটাকে দূর করতে হবে, না হলে এনজাইম গুলো কাজ করতে পারবে না। অম্লীয় ভাবকে দূর করার কাজটা করে অগ্নাশয় থেকে আসা যে রস, অগ্নাশয় রস ক্ষারীয়, আবার পিত্তরস সেটাও ক্ষারীয়। এরা এই কাজটা করে। করার পর শর্করা এবং আমিষ, এটার কাজ শুরু হয়েছিল। শর্করার পরিপাক শুরু হয়েছিল কোথায়? মুখে। আমিষের পরিপাক শুরু হয়েছিল কোথায়? পাকস্থলীতে। এটা সে ক্ষুদ্রান্তে এসে চলতে থাকে। ক্ষুদ্রান্তে আরো এনজাইম আসবে, এটা চলতে থাকবে। স্নেহ পরিপাক শুরু হয় এখানে, ঠিক আছে? স্নেহ পরিপাক আগে কোথাও হয় না, এখান থেকে শুরু হয়। যকৃত থেকে পিত্তরস নিঃসৃত হয়, এটা তোমরা জানো। তো
ক্ষারীয় করার কাজটা এটা করে। আচ্ছা, তো এই পিত্ত রসের মধ্যে থাকে পিত্ত লবণ, তোমরা জানো। এই পিত্ত লবণের কাজ হচ্ছে স্নেহ পদার্থকে ক্ষুদ্র কণায় পরিণত করা, ঠিক আছে? এবং এই ক্ষুদ্র কণায় পরিণত করার পর একটা এনজাইম লাইপেজ, এই লাইপেজ এনজাইমটা তখন কাজ করতে পারবে। এর জন্য লাইপেজকে কাজ করার পরিবেশটা তৈরি করে দেয় পিত্ত লবণ বা পিত্ত রস, ঠিক আছে? এখানে তাহলে লাইপেজ কি করবে? স্নেহ পদার্থকে ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি করবে। এটা আমি তোমাদেরকে লিখে দেখাইলাম। এইবার তোমাদের ক্ষুদ্রান্তে দুইটা রস আসে, একটা হচ্ছে অগ্ন্যাশয় রস, একটা হচ্ছে আন্তরিক রস। তো অগ্ন্যাশয় রসে কি কি এনজাইম থাকে এটা তোমাদের একটু জানা লাগবে। অ্যামাইলেজ, লাইপেজ, ট্রিপসিন। আন্তরিক রসে থাকে অ্যামাইলেজ, লাইপেজ, মল্টেজ, ল্যাকটেজ, সুক্রেজ। এই জিনিসগুলো একটু জানা লাগবে। তো কোনটা অ্যামাইলোলাইটিক, কোনটা প্রোটিওলাইটিক, কোনটা লিপোলাইটিক, এই জিনিসগুলো তোমরা একটু জানবা। এবার যে পলিপেপটাইড, পাকস্থলীতে ভেঙে যে পলিপেপটাইডটা তৈরি হয়েছিল আমিষ থেকে, আমিষ থেকে, সেই পলিপেপটাইডটা এখন এখানে ট্রিপসিন থাকবে ক্ষুদ্রান্তে, সেটা ভেঙে অ্যামিনো অ্যাসিড এবং সরল পেপটাইড তৈরি করবে। অ্যামাইলেজ যেটা শ্বেতসার বা স্টার্চ, এটাকে ভেঙে গ্লুকোজে তৈরি করবে, ইত্যাদি। এগুলো হচ্ছে পরিপাকৃত খাদ্য। এরপরে আছে শোষণ, এরপরে হচ্ছে আত্তীকরণ, ঠিক আছে? আত্তীকরণ, এই জিনিসগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো। আজকে অন্তত পরিপাকটা নিয়ে, যেহেতু আজকে অনেক সময় নিয়ে নিচ্ছে আমি ক্লাস করাইতে, এবং আমি একটু টায়ার্ড, একটু অসুস্থ, ঠান্ডা লাগছে, তো আজকের জন্য শুধু পরিপাক পর্যন্ত থাক। বৃহদান্ত্রে কোনো পরিপাক হয় না, ঠিক আছে? এখানে কোনো পরিপাক ঘটে না। তো পরিপাক হয় তিন জায়গায় মূলত: মুখ, পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত। এবং পরিপাক হয় তিনটা খাদ্যবস্তু: শর্করা, আমিষ, চর্বি। এবং পরিপাক করে এনজাইম, রাসায়নিক পরিপাক। এবং এনজাইম পরিপাক করে কি তৈরি করে সেই জিনিসটা তোমরা একটু আবার দেখো। যে মুখে শর্করাকে ভেঙে আমরা মল্টোজে পরিণত করি অ্যামাইলেজের মাধ্যমে। পাকস্থলীতে আমিষকে ভেঙে আমরা পলিপেপটাইডে পরিণত করি পেপসিনের মাধ্যমে। ক্ষুদ্রান্তে ক্ষুদ্রান্তে স্নেহ পদার্থকে ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করতে পারি লাইপেজের মাধ্যমে। আমিষ যেটা পলিপেপটাইডে পরিণত হয়েছিল পাকস্থলীতে, সেটাকে ট্রিপসিন দিয়ে আরো ভেঙে অ্যামাইনো অ্যাসিড এবং সরল পেপটাইডে পরিণত করতে। অ্যামাইলেজ যেটা, সেটাকে অ্যামাইলেজ দিয়ে ভেঙে গ্লুকোজে পরিণত করি, ঠিক আছে? ইত্যাদি। এই জিনিসগুলো তোমরা মনে রাখবে। তো আজকে যা পড়াইলাম তোমরা এই জিনিসগুলো একটু নোট করে রাখবা, এবং যেইভাবে পড়াইলাম সেভাবে মনে রাখার চেষ্টা করবা, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। তো পরিপাকের পরে অ্যাকচুয়ালি হয় শোষণ, আত্তীকরণ। তো আজকে আর পড়াবো না, এটা নেক্সট ক্লাসে আরেকটা পার্ট দিব। সেইখানে বাকিটুক যে শোষণ, আত্তীকরণ এবং কি কি রোগ আছে এই পরিপাক তন্ত্রের বা পরিপাক ডাইজেস্টিভ সিস্টেমে কি কি রোগ হতে পারে, সেই রোগ নিয়ে আলোচনা করুন, এবং সিকিউ নিয়ে আলোচনা করুন। আজকের জন্য এখানে শেষ করছি। ধন্যবাদ। নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম।